আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ভিডিও লেকচারে। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে এসএসসি 24 অ্যান্ড 25 ব্যাচ স্পেশাল বোর্ড স্ট্যান্ডার্ড ওয়ান শট এমসিকিউ সলভ। আর অধ্যায়টা হচ্ছে প্রাণীবিজ্ঞানের প্রাণী পরিচিতি অর্থাৎ রুই মাছ পাঠ্যগুলো আজকে আমরা পড়বো। তো রুই মাছের আমরা জানি যে রুই মাছ হচ্ছে আমাদের যে অন্যতম খুবই পরিচিত একটা প্রাণী বলা চলে। আর আরেক দিক থেকে বিবেচনা করলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রাণী আমাদের জন্য। কেন? কারণ আমরা জানি যে আমাদের যে মাছের টোটাল শ্রেণী রয়েছে তিনটা, তার মধ্যে একটা হচ্ছে কন্ড্রিকটিস, একটা অ্যাক্টিনোপ্টেরিজি, একটা সার্কোপ্টেরিজি। কেমন? মাছের তিনটা শ্রেণীর ভিতরে জীবিত যত মাছ আছে তার প্রায় ম্যাক্সিমামই অ্যারাউন্ড 96%-এর কথা তোমাদের বইতে বলা আছে যে 96% মাছই হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজি শ্রেণীর। কেমন? তো অ্যাক্টিনোপ্টেরিজি শ্রেণীর 96% মাছ যেহেতু বিলং করতেছে অ্যাক্টিনোপ্টেরিজি শ্রেণী থেকে, এবং এই অ্যাক্টিনোপ্টেরিজি শ্রেণীর সবচেয়ে কমন মাছ হচ্ছে আমাদের ক্ষেত্রে, আমাদের পার্সপেক্টিভে, সেটা হচ্ছে রুই মাছ। দ্যাটস ওয়াই আমাদেরকে এই রশ্মিময় পাখলিযুক্ত মাছের যদি আমরা একটা পর্ব পড়তে বলা হয় বা একটা শ্রেণী পড়তে বলা হয়, দ্যাটস ওয়াই আমরা রুই মাছটাকে পড়বো। কেমন? আচ্ছা, তো রুই মাছ নিয়ে যদি আমরা রুই মাছে আজকে হবে আমাদের প্রথম এমসিকিউ সলভ ক্লাসটা। কেমন? দেন হচ্ছে নেক্সট ক্লাসে আমরা রুই মাছের সিকিউ সলভ করবো। সবগুলো হবে বোর্ড স্ট্যান্ডার্ড, হয়তো প্রিভিয়াস বোর্ডে আসা বা আসতে পারে এমন। আর প্রত্যেকটা এমসিকিউ হোক সিকিউ হোক আমরা সবসময় চেষ্টা করি একটু ডিটেলসে সলভ করার, যাতে তোমাদের যদি একাডেমিক্সে কোনো ঘাটতি থেকে থাকে এই অধ্যায়ে, দেন সেটাও যাতে কাভার আপ হয়ে যায়। কেমন? আচ্ছা, তো আমরা শুরু করতেছি। তো টেকনিক্যাল সমস্যা কি সমস্যা একটু আমাকে জানাও তো, যে লাইভে আছো একটু জানাও। সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও তো আমাকে। সাউন্ড ক্লিয়ার? আমাকে তো দেখা যাচ্ছে, আমি এটা চেক করতেছি, সাউন্ডটা ক্লিয়ার হলে একটু জানাও। ওকে, অনেক লাইভে আছো, একটু কমেন্ট আমাকে জানাও সাউন্ডটা ক্লিয়ার কিনা। আচ্ছা, ওকে, তো আমরা হচ্ছে একটু ক্লাসের দিকে আগাই। তো আমাদের আজকে প্রথম এমসিকিউটা হচ্ছে, ওকে সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এক নম্বর এমসিকিউটা যদি আমরা একটু দেখি, একটু যারা লাইভে আছি, যারা এসএসসি 24 বা 25 ব্যাচে যারা আছি, তোমরা একটু কাইন্ডলি যে সকল একটু মানে মনে হচ্ছে একটু নোট করার মতো বা একটু টুকে রাখার মতো, সেগুলো একটু টুকে রাখতে পারো। আমি যেগুলো এক্সট্রা সাইড নোট দেই সেগুলো, আর বাকিটা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করলে ইনশাল্লাহ প্রত্যেকটা এমসিকিউ তোমরা সলভ করতে পারবে। কেমন? আচ্ছা, প্রথম এমসিকিউটা যদি দেখি, রুই মাছে কোন ধরনের আইস পাওয়া যায়? দেখো তো, আইসের ভিত্তিতে ক্লাসিফিকেশন চাইছে, অর্থাৎ রুই মাছে কোন আইসটা পাওয়া যায়। যারা লাইভে আছে আনসার দিতে পারলে আনসার দাও, রুই মাছে কোন আইস পাওয়া যায়। আচ্ছা, আমরা জানি রুই মাছ হচ্ছে কি, একদম প্রথমেই বলে রাখি এই কোশ্চেনটা আমি কিন্তু বারবার পাবো। কেমন? এবং খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এক নম্বরে পাইলাম, এটা বারবার পাবো। দেখো চট্টগ্রাম বোর্ড 2019-এ কিন্তু চলে আসছে। কেমন? আচ্ছা, আমরা জানি আমাদের মাছের টোটাল শ্রেণী হচ্ছে তিনটা। কেমন? মাছের শ্রেণী হচ্ছে তিনটা। হ্যাঁ, মাছের তিনটা ক্লাস, তিনটা ক্লাস। কেমন? তিনটা ক্লাস। তিনটা ক্লাসের ভিতরে কি কি রয়েছে? একটা হচ্ছে কন্ড্রিকথিস, দেন হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজি, দেন হচ্ছে সার্কোপ্টেরিজি। কেমন? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিজি এবং সার্কোপ্টেরিজি। সার্কোপ্টেরিজি। ওকে, তো আমাদের জীবিত মাছের অর্থাৎ তিনটা ক্লাসের ভিতরে আমরা মাছগুলোকে ক্লাসিফাই করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে কন্ড্রিকথিস, একটা অ্যাক্টিনোপ্টেরিজি এবং সার্কোপ্টেরিজি। তো আমরা মাছের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা প্রধানভাবে আসলে আমরা যে কোনো মাছকে মানে খুবই সাধারণভাবে আলাদা করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে তার লেজের প্রকৃতি, তার লেজটা দেখতে কেমন, এবং হচ্ছে তার কি ধরনের আইস রয়েছে। কেমন? তো আমরা এখন যেহেতু আমাদের কোশ্চেনটা হচ্ছে রুই মাছে কোন ধরনের আইস পাওয়া যায়, তো আমরা আইসের ভিত্তিতে যদি একটু দেখি, যে আমরা জানি রুই মাছ হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজি বর্গের একটা মাছ বা অ্যাক্টিনোপ্টেরিজি শ্রেণীর একটা মাছ। অ্যাক্টিনোপ্টেরিজি শ্রেণীর মাছ, এদের আইস হচ্ছে কেমন? এদের হচ্ছে সাইক্লয়েড ধরনের আইস পাওয়া যায়, তাই না? এদের সাইক্লয়েড ধরনের আইস পাওয়া যায়। কেমন? সাইক্লয়েড ধরনের আইস পাওয়া যায়। তাহলে সার্কোপ্টেরিজি ক্ষেত্রে কেমন আইস পাওয়া যায়? সার্কোপ্টেরিজি ক্ষেত্রে আইস পাওয়া যায় হচ্ছে গ্যানোয়েড ধরনের। একটু নোট করে রাখবো তোমরা, এটা খুবই মানে কমন একটা ইনফরমেশন আর কি। দেন কন্ড্রিকথিসের ক্ষেত্রে আইস কেমন পাওয়া যায়? কন্ড্রিকথিসের ক্ষেত্রে আইস পাওয়া যাচ্ছে প্ল্যাকয়েড ধরনের। ওকে, কন্ড্রিকথিসের ক্ষেত্রে আইস পাওয়া যাচ্ছে প্ল্যাকয়েড ধরনের। তো আমি যদি একটু রিভিউ করি, যে আমাদের অ্যাক্টিনোপ্টেরিজি শ্রেণীর যে মাছ আছে সকল মাছের আইস হচ্ছে সাইক্লয়েড ধরনের। দেন হচ্ছে সার্কোপ্টেরিজি শ্রেণীর মাছদের আইস হচ্ছে গ্যানোয়েড ধরনের, এবং কন্ড্রিকথিস শ্রেণীর যত মাছ আছে সবার আইস হচ্ছে প্ল্যাকয়েড ধরনের। ওকে, তো এখানে আমাদের কোশ্চেন কি চেয়েছে? রুই মাছের আইস কোন ধরনের? রুই মাছের তাহলে কোন ধরনের হবে? রুই মাছের যেহেতু অ্যাক্টিনোপ্টেরিজি শ্রেণীর একটা মাছ, তাহলে তার আইস হবে সাইক্লয়েড ধরনের। তো আনসারটা হচ্ছে গ নাম্বারটা। কেমন? আচ্ছা, তা পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, যে রুই মাছের প্রধান চলন পাখনা কোনটা? দেখো, প্রধান চলন পাখনা বলুক কিংবা প্রধান চলন অঙ্গ বলুক, সবগুলো একটাই আনসার কি, একটা যদি মাছ তুমি যদি একটা
জাস্ট একটা নর্মাল ডায়াগ্রাম আঁকাও, তাহলে দেখবে যে মাছ কীভাবে চলে বলো তো, তার লেজের ঝাপটা দিয়ে না, তার লেজের ঝাপটা দিয়ে, কেমন, তার লেজের ঝাপটা দিয়ে যদি মাছ চলে, তাহলে মাছের প্রধান চলন পাখনা কোনটা হবে, তার এই পাখনাটা কোনটা, সেটা হচ্ছে পুচ্ছ পাখনা। ওকে, পুচ্ছ পাখনা। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, রুই মাছের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক, সকল বোর্ডে যে 18 কোশ্চেন, দেখি কোনটা সঠিক। আচ্ছা, প্রথম বলতে অলিন্দ থেকে রক্তটা নিলয়ে যায়, দেন ভালভাস অ্যাওর্টা, দেন হচ্ছে ফুলকা। আচ্ছা, পরবর্তী পার্টটা কি আছে, ফুলকা থেকে যাবে অলিন্দতে, অলিন্দ থেকে নিলয়, নিলয় থেকে ভালভাস অ্যাওর্টা, ভালভাস অ্যাওর্টা থেকে নিলয়। আচ্ছা, যাই হোক, তো অপশন আমরা দেখলাম যে এখানে একটু কনফিউজিং অপশন আছে, তাহলে হচ্ছে আমরা একটু কনসেপ্টে দেখে আসি, যেহেতু আমরা কনসেপ্ট ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তো আমরা জানি, দেখো রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে টোটাল কয় প্রকোষ্ঠী, দ্বিপ্রকোষ্ঠী, তাই না? তার মধ্যে এই যে উপরে হচ্ছে একটা এরকম একটা পার্ট রুই মাছের হৃৎপিণ্ডের, এরকম একটা পার্ট, দেন হচ্ছে আমার এরকম একটা পার্ট। ওকে, এটা হচ্ছে একটা রুই মাছের হৃৎপিণ্ডের সাধারণ ডায়াগ্রাম। ওকে, রুই মাছের হৃৎপিণ্ডের সাধারণ ডায়াগ্রাম। আচ্ছা, তো হৃৎপিণ্ডের এখানে কি কি পার্ট থাকে আমরা যদি একটু দেখি, দেখো এই পার্টটুকুর নাম হচ্ছে, সাইনাস ভেনোসাস, এই পার্টটুকুর নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। পরবর্তীতে এই পার্টটুকুর নাম হচ্ছে, হৃৎপিণ্ডের এই পার্টটুকুর নাম হচ্ছে অ্যাট্রিয়াম। অবশ্যই আমরা রুই মাছের হৃৎপিণ্ড নিয়ে কথা বলতেছি। ওকে, সাইনাস ভেনোসাসের পরের পার্টটা থাকবে হচ্ছে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের পরবর্তী পার্টটা হচ্ছে ভেন্ট্রিকল, কেমন? আচ্ছা, ভেন্ট্রিকলের পরবর্তী পার্ট হচ্ছে বালবাস আর্টারিওসাস, এই পার্টটুকু হচ্ছে বালবাস আর্টারিওসাস। কি বলবো এটাকে বলবো হচ্ছে বালবাস আর্টারিওসাস, বালবাস আর্টারিওসাস। ওকে, তো আমরা যদি একটু রিভিউ করার চেষ্টা করি, যে দেখো রুই মাছের হৃৎপিণ্ডে রক্ত প্রবাহের গতিপথটা কেমন হবে। দেখো রুই মাছের হৃৎপিণ্ডে যাবতীয় রক্তগুলো তাদের হেপাটিক শিরা দ্বারা, হেপাটিক পোর্টালতন্ত্র হয়ে হেপাটিক শিরার মাধ্যমে কই থেকে আসবে, হেপাটিক শিরার মাধ্যমে প্রথমে যাবে, এক নম্বরে যাবে হচ্ছে সাইনাস ভেনোসাসে, সাইনাস ভেনোসাস থেকে রক্তটা যাবে হচ্ছে কোথায়, রক্ত যাবে হচ্ছে 2 নম্বরে যাবে হচ্ছে অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়াম থেকে রক্তটা যাবে হচ্ছে এই পথে এখানে যাবে, এটা কি, এটা হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে রক্তটা তার পরবর্তীতে যাবে হচ্ছে ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকলের পরে রক্ত যাবে হচ্ছে এই যেখানে, এটাকে বলবো হচ্ছে আমরা বালবাস আর্টেরিওসাস। কেমন, বালবাস আর্টেরিওসাস। তাহলে হৃৎপিণ্ডে তাহলে রক্তের গতিপথটা কেমন হবে, সাইনাস ভেনোসাস, দেন হচ্ছে অ্যাট্রিয়াম, দেন হচ্ছে ভেন্ট্রিকল, দেন হচ্ছে বালবাস আর্টেরিওসাস। তো আমরা এই অনুযায়ী যদি আমরা উপরে ফ্লোচার্টটা খেয়াল করি, দেখো তো সাইনাস ভেনোসাস প্রথম কোথাও আছে কিনা, আগে আমরা দেখে নেব যে সাইনাস ভেনোসাস কোথাও আছে কিনা। অর্থাৎ আমাদের যেহেতু ফ্লোচার্টটা চাইছে, তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে যে আসলে প্রথমে কোনটা আছে, কেমন, যে সাইনাস ভেনোসাস এখানে কোথাও আছে না, এখানে কোনো অপশনে কোথাও সাইনাস ভেনোসাস নেই, কোথাও অপশন কি নেই, সাইনাস ভেনোসাস নেই। তারপরে কি আছে দেখি তো, সাইনাস ভেনোসাসের পরে কি আসে ভাইয়া, অ্যাট্রিয়াম আছে। দেখতে এখানে অ্যাট্রিয়াম বা অলিন্দ কোথাও আছে, হ্যাঁ এই যে অ্যাট্রিয়াম বা অলিন্দ আছে, অ্যাট্রিয়াম বা অলিন্দ আমরা পাই গেছি। তার মানে আমাদের দেখতেছি যে একটা অপশন আমাদের ক্ষেত্রে সঠিক পেয়েছি। পরবর্তী কিন্তু আমরা ভাইয়া অ্যাট্রিয়াম পেলাম, অ্যাট্রিয়াম থেকে রক্তটা কোথায় যাবে ভাইয়া, ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের বাংলা কি বলো তো, ভেন্ট্রিকলের বাংলা হচ্ছে নিলয়, তাই না? ভেন্ট্রিকলের বাংলা হচ্ছে নিলয়। আর অ্যাট্রিয়ামের বাংলা কি ভাইয়া, জানি আমরা অলরেডি, অ্যাট্রিয়ামের বাংলা হচ্ছে কি, অলিন্দ। কেমন, অ্যাট্রিয়ামের বাংলা হচ্ছে অলিন্দ, আর ভেন্ট্রিকলের বাংলা হচ্ছে নিলয়। আচ্ছা, তাহলে আমাদের অলিন্দ অর্থাৎ অ্যাট্রিয়াম থেকে রক্তটা যাবে হচ্ছে 3 নম্বর পার্টে অর্থাৎ ভেন্ট্রিকলে, অর্থাৎ অ্যাট্রিয়াম থেকে নিলয়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাইয়া, নিলয়ে গেল, ঠিক আছে মানলাম। তার পরবর্তী দেখি তো রক্তটা কোথায় যায়, নিলয়ের পরে যাবে হচ্ছে নিলয় যেহেতু 3 পরে যাবে 4, অর্থাৎ বালবাস আর্টারিওসাসে। দেখি তো আমাদের বালবাস আর্টারিওসাস আছে কিনা, হ্যাঁ এই যে ভালভাস অ্যাওর্টা বা যেটাই হচ্ছে বালবাস আর্টারিওসাস আছে। ওকে, আছে। তারপরে ভালভাস আর্টারিওসাসের পরে রক্তটা কোথায় যাবে, এই যে এখান দিয়ে বের হয়ে যাবে না রক্তটা, বলো তো এখান দিয়ে বের হবে না, এখান দিয়ে যে রক্তটা বের হবে, এই পার্টটুকুর নাম হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা। কেমন, এই পার্টটুকুর নাম হচ্ছে কি, এই পার্টটুকুর নাম হচ্ছে রুই মাছের ভেন্ট্রাল অ্যাওর্টা। ওকে, রুই মাছের ভেন্ট্রাল অ্যাওর্টা। ওকে, তো এই পার্টটুকুর নাম হচ্ছে রুই মাছের ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে রক্তটা কোথায় যাবে, ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে রক্তটা যাবে হচ্ছে কোথায়, রুই মাছের ফুলকাতে যাবে। কেমন, রুই মাছের ফুলকাতে যাবে। ফুলকাতে যাওয়ার কিসে ভাগ হবে, ফুলকাতে যাওয়ার আগে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী হয়ে 4টা অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী 4 জোড়া ফুলকে প্রবেশ করবে। কেমন, আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে প্রথমে রক্তটা সাইনাস ভেনোসাস হয়ে দেন যাবে হচ্ছে তোমার অলিন্দ বা অ্যাট্রিয়ামে, সেইখান থেকে যাবে হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়ে, সেখান থেকে যাবে হচ্ছে কোথায়, ভেন্ট্রিকল বা নিলয়ের পর রক্তটা চলে যাবে হচ্ছে সরাসরি কোথায়, সরে যাবে হচ্ছে ভালভাস আর্টেরিওসাসে, ভালভাস আর্টেরিওসাস থেকে রক্তটা যাবে হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা হয়ে বা ভেন্ট্রাল অ্যাওর্টা হয়ে চলে যাবে হচ্ছে ফুলকায়। ওকে, তাহলে তখন পর্যন্ত আমরা কোথায় পাইছিলাম, ভালভাস আর্টেরিওসাস পাইছি। ওকে ভাইয়া পাইছি। তারপর দেখো তো কোথায় ফুলকায় গেছে কিনা, হ্যাঁ এই যে আমরা আমাদের এই মতে ফুলকায় চলে গেছে। তাহলে আমাদের আনসারটা হবে কত, আনসারটা হবে ক। বুঝতে পারছি। আসলে এমসিকিউটা খুবই সহজে হচ্ছে আনসার করা যেত, বাট হচ্ছে আমরা যেহেতু আমি ক্লাসে প্রথমে বলে আসছি যে আমরা একটু একাডেমিক বেসিসেও পড়বো, আমরা একাডেমিক্সে যে ঘাটতিটা রয়েছে সেটাও আমরা সলভ করে ফেলবো ইনশাল্লাহ। দ্যাটস ওয়াই আমি একটু তোমার একটু ব্যাখ্যা সহ আনসার করলাম। কেমন, তো
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, আমি বাকিগুলো তাহলে মুছে দিচ্ছি। তোমরা যারা ভিডিওতে আছো বা যারা পরবর্তীতে ক্লাসটা দেখছো তারা অবশ্যই এটা বুঝে গেছো, কেমন? আচ্ছা, আর অবশ্যই যদি কোনো একটা টপিকে কনফিউশন থাকে বা টপিক ক্লিয়ার না হয়, কোনো বেসিকের সমস্যা থাকে, তাহলে হচ্ছে টিউটোরিয়ালস একাডেমি যে গ্রুপটা রয়েছে, গ্রুপে তোমরা পোস্ট করতে পারো, দেন সেখানে ইনশাল্লাহ আমি সলভ দেওয়ার চেষ্টা করবো, কেমন? আচ্ছা, তো তাহলে 3 নম্বরটা আনসার কি ছিল? আনসার ছিল হচ্ছে ক নাম্বারটা, ওকে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, রুই মাছের দেহের অঙ্কীয় তলে, রুই মাছের দেহের অঙ্কীয় তলে কতগুলো ছিদ্র থাকে, কেমন? আচ্ছা, অঙ্কীয় তলে ছিদ্রের কথা বলেছে। অঙ্কীয় তলে ছিদ্রকে আমরা কি বলি বলতো? রুই মাছের অঙ্কীয় তলে ছিদ্রকে আমরা কি বলি? রুই মাছের অঙ্কীয় তলে, মানে রুই মাছের কয়টা অঙ্কীয় তলে ছিদ্র হয়েছে? অঙ্কীয় তল বলতে কি বোঝায় দেখো, একটা যদি আমরা রুই মাছের ফিগার আঁকার চেষ্টা করি, হ্যাঁ, মানে ফিগার বলতে জাস্ট ওদের ছোটবেলায় যা আঁকাইতাম আর কি, ছোটবেলায় খুব সুন্দর করে এগুলো চিত্র আঁকাইতাম না এটা খাতায়, সেটা আঁকাচ্ছি, ওকে। আসলে এটাকে রুই মাছ বইলো না, মানে রুই মাছ লজ্জা পাবে, যাই হোক। এটা যদি একটা রুই মাছ হয়, আচ্ছা, রুই মাছের এখানে কি থাকবে বলতো? এখানে থাকবে হচ্ছে পৃষ্ঠীয় পাখনা, তাই না? এটা হচ্ছে পৃষ্ঠীয় পার্ট, ওকে। আর এখানে এটাকে বলবো আমরা অঙ্কীয় পার্ট, তাই না? এটাকে বলবো আমরা অঙ্কীয় তল। এটা কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে আমরা অঙ্কীয় তল, ওকে। তো তোমাকে কোশ্চেন চেয়েছে যে রুই মাছের অঙ্কীয় তলে টোটাল কয়টা ছিদ্র থাকে। আচ্ছা, এটা আমরা যদি বলি অঙ্কীয় তলে টোটাল ছিদ্র থাকে হচ্ছে কয়টা? 3টা ছিদ্র থাকে, কেমন? এই অঙ্কীয় তলে টোটাল 3টা ছিদ্র থাকে, ওকে। কয়টা ছিদ্র থাকে টোটাল? 3টা ছিদ্র থাকে, ওকে, 3টা ছিদ্র থাকে। এবং ছিদ্রের ডিরেকশনটা জানতে হবে, ছিদ্র ক্রমটা জানতে হবে বা ক্রনোলজিটা জানতে হবে। ক্রনোলজিটা কি? যে রুই মাছের অঙ্কীয় তলে সামনে থেকে পিছনের দিকে যদি যাও তাহলে তুমি পাবা কি? প্রথমে পাবা, মানে সামনে থেকে পিছনে গেলে তুমি পাবো হচ্ছে, আমি একটা নেমোনিক্স দিয়ে মনে রাখি, একটা ছোট একটা নেমোনিক্স আছে, সেটা হচ্ছে পাজর। 3টে ছিদ্র, 3টে ছিদ্র কি বলবো আমরা? বলবো হচ্ছে পাজর বলবো, ওকে, পাজর বলবো। তো পাজর মানে কি বোঝাচ্ছি আমরা? দেখো তো, পাজর অলরেডি হয়তো বুঝে গেছো। প্রথম ছিদ্রটার নাম হবে পায়ু ছিদ্র, প্রথম ছিদ্রটার নাম হবে পায়ু ছিদ্র। 2 নম্বর ছিদ্রটার নাম হবে জনন ছিদ্র, জনন ছিদ্র। এবং 3 নম্বর ছিদ্রটার নাম কি হবে? রেচন ছিদ্র, কেমন? কি হবে? রেচন ছিদ্র, ওকে। তো দেখো আমরা কি পেলাম তাহলে? টোটাল কয়টা ছিদ্র থাকবে? 1 নম্বরটা যদি পায়ে ছিদ্র হয়, 2 নম্বরটা যদি জনন ছিদ্র হয়, এবং 3 নম্বরটা যদি রেচন ছিদ্র হয়, এগুলো হচ্ছে রুই মাছের সামনে থেকে পিছনের দিকে ক্রমান্বয়ে রয়েছে। তাহলে আনসার হচ্ছে কয়টা? অঙ্কে দিলে কয়টা ছিদ্র থাকবে? টোটাল 3টা ছিদ্র থাকবে। আশা করি বুঝাতে পেরেছি, ওকে। তো একটা অদ্ভুত ব্যাপার দেখছো যে রুই মাছ যে আমরা বাজার থেকে ধরে আনি, কেটে কুটে খেয়ে ফেলি, সেই রুই মাছের আসলে কত কিছু পড়তে হয় বা তার কত কিছু আছে, কত স্পেশালিটি আছে, ওকে। রুই মাছ যদি জানতো যে আমরা তাকে শুধু খাই না, আমরা হচ্ছে তাকে মানে তার সাথে অনেক কিছু করি, তাহলে হয়তো সে নিজেকে খুবই কি প্রাউড ফিল করতো, কেমন? আচ্ছা, তো আমাদের তাহলে 3 নম্বর কোশ্চেনটা, 4 নম্বর কোশ্চেনটা সলভ হলো, আনসার হচ্ছে 3। তো 5 নম্বর কোশ্চেনটা দেখি যে 5 নম্বর কোশ্চেনটি কি বলেছে, নিচের কোনটি রুই মাছকে অক্সিজেন গ্রহণে সাহায্য করে? দেখো, রুই মাছকে অক্সিজেন গ্রহণে সাহায্য করবে কোনটা বলো তো? আনসার কি হবে? খুবই সহজ একটা এমসিকিউ, যে রুই মাছকে অক্সিজেন গ্রহণে সাহায্য করবে কোনটা? রুই মাছকে অক্সিজেন গ্রহণে সাহায্য করবে হচ্ছে ফুলকা ফিলামেন্ট, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে যেগুলো তুমি দেখতেছো এখানে আনসার, আমি প্রথমে ফুলকা ফিলামেন্ট আনসার বললাম, তারপর তুমি একটু কনফিউশন হতে ভাই, ফুলকা আর্চ, ফুলকা আবরণী, ফুলকা রেখা, এই জিনিসগুলো তো রুই মাছে আছে। বেসিক্যালি ফুলকা আবরণী বলতে আসলে আমরা সেটাকে বুঝি, সেটা হচ্ছে রুই মাছের কানকো, কেমন? আচ্ছা, এটাকে আমরা ধরবো না, ওকে। তো এগুলো সবগুলো তো রুই মাছে উপস্থিত রয়েছে, তারপরে কেন অক্সিজেন গ্রহণ করবে হচ্ছে ফুলকা ফিলামেন্ট দিয়ে? আচ্ছা, যদি আমরা রুই মাছের একটা ফুলকা চিত্র আঁকি, ধরো একটা ফুলকা চিত্র আঁকবো, তাহলে হচ্ছে এমন হবে চিত্রটা অনেকটা, হ্যাঁ, এমন হবে। রুই মাছের যদি ফুলকা আঁকার চেষ্টা করি আমরা, ওকে, রুই মাছের ফুলকা হবে এমন অনেকটা, এরকম একটাই থাকবে, তার উপর থাকবে হচ্ছে এই যে এরকম দুটো টান থাকবে, সরি একটু বাঁকা হয়েছে, আমি একটু ঠিক করে দিচ্ছি, ওকে। আমি একটু রুই মাছের ফুলকা আঁকার চেষ্টা করতেছি, কেউ হাসাহাসি করিও না, যদি এটা ফুলকার মতো হবে কিনা কে জানে, ওকে, যাই হোক। আচ্ছা, ওকে, এটা হচ্ছে একটা রুই মাছের ফুলকা যদি হয়, হ্যাঁ, এটা যদি একটা ফুলকা হয়, ওকে। আচ্ছা, এটা হচ্ছে একটা রুই মাছের বেসিক ফুলকা, কেমন? এটা হচ্ছে একটা ফুলকা। তো ফুলকার কি কি পার্ট থাকে? আমরা জানি ফুলকার কয়েকটা পার্ট থাকে, তার মধ্যে একটা হচ্ছে এই যে এগুলাকে বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ফুলকার রেকার, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখো, আমরা যদি বলি এই যে মাঝখানে যে পার্টটা থাকে, মানে শক্ত যে পার্টটা থাকে না, ধরো একটা জিনিসকে সাপোর্ট দেওয়ার জন্য যে পার্টটা, এখানে ভিতরে যে পার্টটা রয়েছে, এটাকে বলবো হচ্ছে আমরা ফুলকা রেকার, কেমন? এটা কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে আমরা এর মানে সাপোর্টিং পার্টটাকে বলবো হচ্ছে ফুলকা রেকার। ও আচ্ছা, আমার এর কারণে ভিডিও এটা হয়তো দেখা যাচ্ছে না, আমি একটু সরিয়ে নিচ্ছি, ওকে। হ্যাঁ, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে আশা করি। দেখো, তো এখানে এই যে নীল বর্ণের যে পার্টটুকুকে বললাম, যে দণ্ডটাকে বললাম, সেটাকে আমরা বলবো হচ্ছে ফুলকা রেখা, কেমন? এটাকে বলবো হচ্ছে আমরা ফুলকা রেকার, ফুলকা রেকার, ওকে।
ফুলকা রেকার। এখন ফুলকা রেকারের গায়ে লেগে থাকা এই যে ছোট ছোট দেখো তো প্রলম্বিত অংশ রয়েছে না, কিছু প্রলম্বিত অংশ রয়েছে না, এগুলোকে বলবো হচ্ছে আমরা ফুলকা ফিলামেন্ট। কি বলবো এটাকে ভাইয়া? এটাকে বলবো হচ্ছে ফুলকা ফিলামেন্ট। ওকে, এটাকে বলবো হচ্ছে ফুলকা ফিলামেন্ট। তারপর দেখো তো এই যে মাঝখানে একটা একটা উঁচু অংশ রয়েছে না, এটা কেমন বলতো? এটাকে বলবো এটা একটা উঁচু অংশ, মানে ব্যবধায়কের মতো কাজ করছে। দ্যাটস ওয়াই এটাকে বলবো হচ্ছে আমরা কি অন্তঃফুলকা ব্যবধায়ক। এটাকে বলবো হচ্ছে আমরা অন্তঃফুলকা ব্যবধায়ক। কেমন? ব্যবধায়ক। আচ্ছা, আর এটাকে কি বলবো? এটা দেখো তো আর্চের মতো বাঁকা জায়গা না, একটা বাঁকা অংশ না? বাঁকা অংশ মানে আর্চ, আর্চ মানে কি? আর্চ মানে বাঁকা অংশ। দ্যাটস এটাকে বলবো হচ্ছে আমরা ফুলকা আর্ট, ফুলকা আর্চ। আচ্ছা, তো আমরা যেহেতু স্ট্রাকচারটা দেখলাম, এখন দেখো তোমার এই ফুলকার ভিতর দিয়ে কি হবে? এখান দিয়ে হচ্ছে সে যখন তোমার মুখ দিয়ে পানিটা নিবে, তখন সেই পানিটা ফুলকার গায়ে ঘেঁষে প্রবাহিত হবে। তখন এই যে ফুলকা ফিলামেন্টে থাকা কিছু সূক্ষ্ম কোষিক জালিকার মাধ্যমে, এই যে ফুলকা ফিলামেন্টে থাকা কিছু সূক্ষ্ম কোষিক জালিকার মাধ্যমে কি হবে? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আদান প্রদান করবে। কেমন? তাহলে আনসারটা কি হবে? তাহলে আনসারটা হবে ফুলকা ফিলামেন্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের 6 নম্বর কোশ্চেনটা। 6 নম্বর কোশ্চেনে কি বলেছে? 6 নম্বর কোশ্চেন হচ্ছে কোন প্রাণীতে একচক্রী রক্ত সংবহনতন্ত্র বিদ্যমান? দেখো, এটা আসলে আমরা যেহেতু রুই মাছ পড়তেছি, আমরা বুঝতে পারতেছি আনসার রুই মাছ হবে, তাই না? একচক্রী রক্ত সংবহনতন্ত্র কাদের ক্ষেত্রে দেখা যায়? এমন সব প্রাণীর ক্ষেত্রে একচক্রী রক্ত সংবহনতন্ত্র থাকবে যাদের ক্ষেত্রে কি থাকবে? যাদের ক্ষেত্রে দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ড থাকবে। কেমন? যাদের হৃৎপিণ্ডটা কেমন হবে? দুই প্রকোষ্ঠী, অর্থাৎ একটা এট্রিয়াম একটা ভেন্ট্রিকল দ্বারা গঠিত হৃৎপিণ্ড হবে। ওকে, আর আমরা জানি দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ড কাদের থাকে বলতো? দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ড কাদের থাকে? দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ড কাদের থাকে বলতো? দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ড কাদের থাকে? আনসার দাও তো যারা লাইভে আছো, এসএসসি 24 ব্যাচের। ওকে, দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ড থাকবে হচ্ছে মাছের ক্ষেত্রে। কেমন? মাছের ক্ষেত্রে থাকবে হচ্ছে দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ড। ওকে, তো একচক্রী রক্ত সংবহন তাহলে উপস্থিত কাদের ক্ষেত্রে? মাছের ক্ষেত্রে। তাহলে এখানে মাছ কোনটা আছে দেখো তো? এই যে পুকুলোসেরাস পিকটাস, এটা কি বলো তো? পুকুলোসেরাস পিকটাস হচ্ছে ঘাসফড়িং, তাহলে এটা আনসার হবে না। হাইড্রা ভালগারিস, হাইড্রা হবে না। তারপর কি হোমোসেপিয়ান্স, মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? মানুষের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। মানুষ মাম্মালিয়ার হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ, 2টা এট্রিয়াম 2টা ভেন্ট্রিকল। তাহলে আনসার কি হবে? আনসার হবে এই যে লাবিও রুহিতা বা রুই মাছ। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, 7 নম্বর কোশ্চেনটা, রুই মাছের কানকোয়ার পিছনের পাখনাকে কি বলা হয়? কানকোয়ার পিছনের পাখনা, কানকোয়ার পিছনের পাখনাকে কি বলবো বলো তো? 7 নম্বরটা আনসার দাও তো। আচ্ছা, কানকোয়ার পিছনের পাখনা বলতে আসলে আমরা কোনটা বুঝছি? দেখো, আমরা আগের চিত্রটা যদি একটু আনি, এই যে একটা চিত্র আঁকাইছিলাম না, এই চিত্রটা দেখো, এই যে আমি কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এই চিত্রটা একটু দেখো তো, এই চিত্রটা দেখতে পাচ্ছ? মাছের চিত্রটা যেটা আমি বাম পাশে এগিয়ে রেখেছি। আচ্ছা, এই পাশে দেখো তো, এই যে এটা তো তার কানকোয়া, তাই না? এটা তো তার কানকোয়া। বলছে কানকোয়ার পিছনে, কানকোয়া ঠিক পিছনে থাকে হচ্ছে এখানে পাখনা থাকে। কেমন? এইখানে পাখনা থাকে। ওকে, এই পাখনার নাম কি বলতো? এই পাখনাকে বলা হচ্ছে, এটা কোন অঞ্চলে রয়েছে? তার বক্ষ অঞ্চলে রয়েছে না? তাই এটাকে বলবো হচ্ছে আমরা বক্ষ পাখনা। কেমন? কি বলবো? বক্ষ পাখনা। ওকে, বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আনসার কি হবে? কানকোয়ার পিছনের পাখনাকে বলবো হচ্ছে বক্ষ পাখনা। দেখো, এটা কিন্তু যশোর বোর্ড 2017 সালের কোশ্চেন। তোমার কাছে এমসিকিউ গুলো অনেকটা ইজি মনে হতে পারে। ইজি মনে হবে কখন? যখন তুমি আসলে এইগুলো প্রিভিয়াসলি সলভ করে আসছো বা পড়েছো আগে। বাট এগুলো কিন্তু প্রত্যেকটাই, দেখো আমি যতগুলো এই পর্যন্ত 7টা এমসিকিউ সলভ করলাম ব্যাখ্যা সহ, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু কোনো না কোনো বোর্ডে আসা। ওকে, তো এদিক বিবেচনা করে তোমার অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার রেখে তারপরে কিন্তু আগাতে হবে। আচ্ছা, তো আমরা যদি পরবর্তী কোশ্চেনের দিকে যদি আমরা যাই, পরবর্তী কোশ্চেনটা কি আছে একটু দেখি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, নিচে কোনটি রুই মাছের রেণু পোনার দৈর্ঘ্য? আচ্ছা, রেণু পোনার দৈর্ঘ্য নিয়ে কোশ্চেন করেছে, যেহেতু এটা আসলে অনেকটা মুখস্থ বিদ্যার মতোই। রুই মাছের রেণু পোনার দৈর্ঘ্য হচ্ছে কত বলো? রেণু পোনার দৈর্ঘ্য হচ্ছে 5.8 মিলিমিটার, তাই না? রুই মাছের রেণু পোনার দৈর্ঘ্য হচ্ছে 5.8 মিলিমিটার। যদি এটা আসলে তোমাদের গাজী আজমল স্যারের বই যারা পড়ো সেখানে মনে হয় না বিস্তারিতভাবে দেওয়া আছে। তো রেণু পোনার দৈর্ঘ্য হচ্ছে 5.8 মিলিমিটার। আর যদি ধানি পোনার দৈর্ঘ্য বলতো তাহলে কত হইতো বলতো? ধানি পোনার দৈর্ঘ্য মনে হয় ধানি পোনার দৈর্ঘ্যের মতো 8 মানে কয়েক সেন্টিমিটার আর কি। যাই হোক, রেণু পোনার দৈর্ঘ্য হচ্ছে 5.8 মিলিমিটার। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন যদি একটু দেখি, রুই মাছে কত ধরনের যুগ্ম পাখনা থাকে? এই যে একটা টার্ম, আমি চাচ্ছিলাম যে এই কোশ্চেনটা আসুক, এখন থেকে চলে আসছে যুগ্ম পাখনা। কেমন? আচ্ছা, তো রুই মাছের যে পাখনার ক্ষেত্রে যদি বলি, রুই মাছের পাখনা হচ্ছে 2 ধরনের। ওকে, রুই মাছের পাখনা হচ্ছে কয়টি থাকে? ফার্স্ট অফ অল বলিনি, রুই মাছের পাখনা থাকে হচ্ছে 5টি। এবং 5টি কয় ধরনের পাখনা থাকে? 5টির মধ্যে কয়টা টাইপের পাখনা রয়েছে? 5টির মধ্যে 2টা টাইপের পাখনা রয়েছে। কেমন? কিছুকে বলবো হচ্ছে আমরা যুগ্ম পাখনা, আর কিছুকে বলবো হচ্ছে আমরা অযুগ্ম পাখনা। কিছু কি বলবো আমরা ভাইয়া?
অযুগ্ম পাখনা বলবো। তো ভাইয়া এখন কথা হচ্ছে যে যুগ্ম পাখনা বলতে কি বুঝাচ্ছে? যুগ্ম পাখনা বলতে বোঝাচ্ছে যুগ্ম মানে কি দুই, বা তোমার দুইটা করে থাকবে, তাহলে কিছু কিছু পাখনা থাকবে রুই মাঝে দুইটা করে। ওকে, যেহেতু তারা বাইরেডিয়াল মানে তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্যাটস ওয়াই তাদের কি থাকবে দুইটা করে পাখনা থাকবে। আচ্ছা, তো যুগ্ম পাখনা আর অযুগ্ম পাখনা চিনার একটা উপায় আছে। রুই মাছের যে সকল পাখনা তোমার অযুগ্ম, তাদের নামের ভিতরে কি থাকবে, নামে, তাদের নামে, অযুগ্ম পাখনাদের নামে কি থাকবে, নামের ভিতরে হচ্ছে প কথাটা থাকবে। কেমন? প কথাটা থাকবে, প থাকবে নামে, প থাকবে। আচ্ছা, যদি এখন আমি যদি একটু ইলাবোরেট করার চেষ্টা করি, যে দেখো একটা রুই মাছটা আমি আবার আঁকাচ্ছি। ওকে, অনেকে রুই মাছ আঁকানো নিয়ে খুব হাসাহাসি করতে পারো, যাই হোক আই ডোন্ট কেয়ার। ওকে, আচ্ছা রুই মাছের পাখনাটা, ওকে আচ্ছা রুই মাছ পুচ্ছপাখনা অংশ অবশ্যই সমান হইতে হবে। ওকে, এটা যদি রুই মাছ হয় এবং এটা যদি হচ্ছে তার হয়, ওকে। তো রুই মাছে দেখো এখানে একটা পাখা থাকবে না, এটা এখানে একটা পাখা থাকবে না, এটা কি বলবো, এটার নাম হচ্ছে পৃষ্ঠীয় পাখনা। কেমন? এখানে একটা পাখা থাকবে, সেটাকে বলবো হচ্ছে আমরা কি, এখানে পাখাটাকে বলবো হচ্ছে বক্ষ পাখনা। ওকে, আচ্ছা তারপর কি থাকবে বলতো, এখানে পাখনা থাকবে। আচ্ছা, এখানে যে পাখনা থাকবে একটা এই যে বক্ষ পাখনা, বক্ষ পাখনা পরে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে শ্রোণী পাখনা। কেমন? আচ্ছা, এখানে যদি একটু দিই, এখানে থাকবে হচ্ছে শ্রোণী পাখনা। ওকে, একটু আঁকার চেষ্টা করি, শ্রোণী পাখনা। আচ্ছা, তো রুই মাছে হচ্ছে টোটাল হচ্ছে প্রায় 4 ধরনের পাখনা থাকবে। তার মধ্যে 4 ধরনের পাখনার মধ্যে দেখো বক্ষ পাখনা রয়েছে, আর কি রয়েছে, এই যে এটাকে বলবো হচ্ছে আমরা যেহেতু পৃষ্ঠীয় তল রয়েছে, দ্যাটস ওয়াই বলবো আমরা পৃষ্ঠ পাখনা। এটা কি বলবো ভাইয়া? পৃষ্ঠ পাখনা। আচ্ছা সরি, আমি একটু মুছিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা রুই মাছের এই পাখনাটা বলবো হচ্ছে আমরা পৃষ্ঠ পাখনা। দেন এই শেষে যে পাখনাটা রয়েছে না, এটাকে বলবো কি, এটাকে বলবো হচ্ছে পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা। দেন এই যে বক্ষ অঞ্চলের যে পাখনা রয়েছে, সেটাকে কি বলবো, সেটাকে বলবো হচ্ছে আমরা বক্ষ পাখনা। কেমন? এটা কি বলতে পারি আমরা, এটাকে বলতে পারি ভাই বক্ষ পাখনা, বক্ষ পাখনা। আর শেষের দিকে এই যে পাটের পাখনাটা, সেটা তো শ্রোণী অঞ্চলে রয়েছে না, দ্যাটস ওয়াই এটাকে বলবো হচ্ছে আমরা শ্রোণী পাখনা। কেমন? শ্রোণী পাখনা। ওকে, তো তোমরা যারা রুই মাছের দেহের গঠন পড়ছো, তারা এই কথাগুলো কিন্তু অলরেডি জানো, বা অলরেডি এই কথাগুলোর সাথে পরিচিত। তাহলে ভাই কি কি পাইলাম আমরা রুই মাছের? রুই মাছে হচ্ছে আমরা এই যে এই পর্যন্ত পাইলাম হচ্ছে বক্ষ পাখনা, শ্রোণী পাখনা। আর এই যে বক্ষ শ্রোণী পাখনা ঠিক পিছনে থাকবে হচ্ছে, যেখানে তার রুই মাছের পায়ু থাকবে, সেখানে একটা পাখনা থাকবে, সেটাকে বলবো হচ্ছে আমরা পায়ু পাখনা। কি বলবো আমরা ভাইয়া? পায়ু পাখনা। কেমন? দেখো আমি কিন্তু রুই মাছের গঠন সহ পড়িয়ে দিচ্ছি। ওকে, তো যদি এখন আমরা টোটাল তাহলে কয় ধরনের পাখনা পেলাম রুই মাছে? রুই মাছে আমরা টোটাল 5 ধরনের পাখনা পেলাম। একটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, দেন একটা হচ্ছে বক্ষ পাখনা, একটা হচ্ছে পায়ু পাখনা, একটা হচ্ছে শ্রোণী পাখনা, আর হচ্ছে পুচ্ছ পাখনা। কেমন? পুচ্ছ পাখনা। তার মধ্যে দেখো তো যে সকল, আমি একটা নেমোনিক দিয়েছিলাম, সেটা কি, যাদের নামে প থাকবে তারা হচ্ছে অযুগ্ম বা সিঙ্গেল পাখনা। দেখো তো কি কি প আছে, এই যে পৃষ্ঠ পাখনা প আছে না, পৃষ্ঠ পাখনা কয়টা থাকবে ভাই? একটাই থাকবে। তাহলে আমরা আমাদের সাথে একটা মিলে গেল। তাহলে পৃষ্ঠ পাখনা হচ্ছে অযুগ্ম, জানো যে পুচ্ছ পাখনা প আছে কিনা, দেখো তো আছে, তার মানে এটাও আমাদের হচ্ছে অযুগ্ম পাখনা। তাহলে দুইটা মিলে গেল। আর এই তো দেখো তো পায়ু পাখনা। কেমন? এই যে পায়ু পাখনা প আছে, তাহলে এটা হচ্ছে অযুগ্ম। তাহলে অযুগ্ম পাখনা টোটাল তাহলে থাকবে কয় টাইপের? অযুগ্ম পাখনা থাকবে হচ্ছে 3 ধরনের। কেমন? তাহলে অযুগ্ম পাখনা যেহেতু 3 ধরনের, অযুগ্ম পাখনা যেহেতু তোমার 3 ধরনের, 3 ধরনের 3 টাইপস, তাহলে যুগ্ম পাখনা কয় ধরনের হবে? যুগ্ম পাখনা হবে 2 ধরনের। কেন? কারণ আমরা বলছি টোটাল থাকবে হচ্ছে 5 ধরনের পাখনা থাকবে। ওকে, তো যুগ্ম পাখনা তাহলে কোনটা আছে? বক্ষ পাখনা। এই যে বক্ষ পাখনা যে দেখতেছো, রুই মাছে বক্ষ অঞ্চলে দুই পাশ থেকে দুইটা করে পাখনা থাকে, দুই পাশে দুইটা পাখনা থাকে, তাহলে বক্ষ পাখনা হচ্ছে যুগ্ম পাখনা। পরবর্তীতে শ্রোণী পাখনা, যেটা শ্রোণী অঞ্চলে যে পাখনাটা থাকে, সেখানে হচ্ছে দুই পাশে দুইটা পাখনা থাকে। কেমন? তাহলে শ্রোণী পাখনা এবং হচ্ছে বক্ষ পাখনা, এই দুটো হচ্ছে যুগ্ম পাখনা। তাহলে তোমাকে চেয়েছে কি, 9 নম্বর কোশ্চেনে তোমাকে চেয়েছে যে রুই মাছে কত ধরনের যুগ্ম পাখনা থাকে? তাহলে আনসার হবে অবশ্যই 2 ধরনের যুগ্ম পাখনা থাকে। তুই যুগ্ম না বলে এখানে যদি তোমাকে অযুগ্ম বলে দিত, তাহলে কত আনসার হইতে বলো তো? অযুগ্ম বলে দিত, মাত্র দেখাইলাম, যদি অযুগ্ম বলে দিত তোমাকে, তাহলে আনসার হইতে হচ্ছে 3 ধরনের। কেমন? আনসার হতো 3 ধরনের। কেমন? আর অযুগ্ম পাখনাগুলো মনে রাখার ট্রিক্সটা কি? ট্রিক্স হচ্ছে অযুগ্ম পাখনার ক্ষেত্রে পাখনার নামে পি থাকবে। ওকে, যেমন কি এই যে পুচ্ছ পাখনা বলো, তারপর হচ্ছে ধরো তোমার পায়ু পাখনা কিংবা পৃষ্ঠ পাখনা। ওকে, আশা করি কনসেপ্টটা তোমাদের মাঝে ক্লিয়ার হয়েছে। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টে ফলো করতেছি, আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, তো আমরা এখন তাহলে বোর্ডটা ক্লিয়ার করতেছি। তাহলে পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, যে ওকে, তারপর কোশ্চেনটা হচ্ছে 10 নম্বর কোশ্চেনটা, যে রুই মাছের প্রতি পার্শ্বে কতটি ফুলকা আর্চ থাকে। দেখো এটাকে একটু ট্রিকি কোশ্চেন, যে ভাই প্রতি পাশে কয়টা করে ফুলকা আর্চ থাকে। 10 নম্বর কোশ্চেনটা, প্রতি পাশে কয়টা করে ফুলকা আর্চ থাকে। আচ্ছা,
দেখো রুই মাছের আমরা জানি যে তাদের যে মস্তক অঞ্চলে এই পাশে পাখনা থাকে, এই পাশে সরি এই পাশে ফুলকা থাকে, এই পাশে ফুলকা থাকে, তাই না? আচ্ছা, ফুলকা বেসিক্যালি কয়টা বলো তো? ফুলকা থাকে হচ্ছে 4 জোড়া। কয়টা থাকে? 4 জোড়া, মনে রাখবা। তাহলে এই পাশে টোটাল যদি 4 জোড়া ফুলকা হয়, আমরা যদি এটা রুই মাছের সামনেটা যদি এটা যদি মাথা হয়, এটা যদি মাথা হয়, তাহলে এইখানে থাকবে হচ্ছে 4 জোড়া ফুলকা। তাহলে এখানে 1 জোড়া, মানে একটা, দুইটা, তিনটা, চারটা তোমার ফুলকা। আবার এই পাশে হবে আবার 1 2 3 4, অর্থাৎ দুই পাশে 4টা করে ফুলকা, টোটাল হচ্ছে 8টা ফুলকা বা 4 জোড়া ফুলকা। তার মধ্যে তোমাকে কি বলছে? প্রতি পার্শ্বে কতটি করে ফুলকা আর্টস থাকে। আমরা জানি একটা ফুলকাতে, ধরো একটা ফুলকাতে, হ্যাঁ একটা ফুলকাতে কয়টা ফুলকা আর্টস থাকে ভাই? একটু আগে আমি একটা ফুলকা চিত্র আঁকাইছিলাম, তাই না? একটা ফুলকা ইকুয়াল টু কি? একটা ফুলকা আর্চ। একটা ফুলকা ইকুয়াল টু একটা ফুলকা আর্চ। কেমন? একটা ফুলকা আর্চ। একটা ফুলকাতে একটা ফুলকা আর্চ থাকে, অর্থাৎ যদি আমরা আবার একটু ফুলকা চিত্রটা আঁকাই, এটা যদি একটা ফুলকার, এটা হচ্ছে ফুলকার আর্চ, দেন এখানে কি থাকবে? এখানে থাকবে, এখানে হচ্ছে দুটো ফুলকা ফিলামেন্ট থাকবে, তাই না? সরি, ফুলকা রেকার থাকবে, আর ফুলকা রেকারের ভিতরে থাকবে ফুলকা ফিলামেন্ট। তাহলে এই যে এই পার্টটুকুকে বলবো যে বাঁকা অংশটা যেটা রয়েছে, এইটা, এই বাঁকা অংশটাকে আমরা বলবো কি? এটাকে বলবো হচ্ছে ফুলকা আর্চ। তাহলে প্রতিটা ফুলকায় টোটাল কয়টা ফুলকা আর্চ থাকে? প্রতিটা ফুলকায় টোটাল হচ্ছে তোমার একটা করে ফুলকা আর্চ থাকে, আর প্রতি পার্শ্বে ফুলকা রয়েছে 4টা। তাহলে টোটাল প্রতি পাশে ফুলকা আর্চ করে থাকবে, ফুলকা আর্চ থাকবে হচ্ছে 4টা। দেখো আসলে এই কোশ্চেনগুলো আগে আগে আসতো আর কি, যে ঢাকা বোর্ড 2016-তে। দেখো একটু তোমাকে একটু মানে একটু ট্রিকি ওয়েতে একটু কোশ্চেনটা করা হয়েছে আর কি, যে তোমার একটু ক্যালকুলেট করে বলতে হবে তোমার প্রতি পাশে ফুলকা কয়টা থাকে, প্রতিটা ফুলকা দাও ফুলকা আর্চ কয়টা থাকে। ওকে, 10 নম্বর আনসারটা হচ্ছে তাহলে কি? গ নাম্বারটা 4টি থাকে। আচ্ছা, পরে 11 নম্বর কোশ্চেনটা যদি দেখি আমরা, রুই মাছের কানকোর ঠিক পিছনে অবস্থিত পাখনা জোড়ার নাম কি? অলরেডি এই কোশ্চেনটা আমরা সলভ করে আসছি, তাই না? রুই মাছের কানকোর পিছনে অবস্থিত পাখার নাম কি? যদি আমরা চিত্রটা একটু এঁকে রাখলে ভালো হয় আর কি, যদি একটু আঁকানোর চেষ্টা করি। দেখো, ওকে, এটা যদি একটা রুই মাছের চিত্র হয়, এটা যদি, হ্যাঁ ঠিক আছে, চোখ দিলাম, মুখ দিলাম, সবই দিলাম। আচ্ছা, এটা হচ্ছে পৃষ্ঠভাগ না, তাই না? আচ্ছা, তো এই যে কানকোর ঠিক পিছনে যে এখানে পাখনা থাকবে, এটার নাম কি বলতো? এটা কি অঞ্চল? এটা বক্ষ অঞ্চল না? তাহলে এটার নাম হচ্ছে কি? বক্ষ পাখনা। কেমন? এটা হচ্ছে বক্ষ পাখনা। তাহলে কানকোর ঠিক পিছনে অবস্থিত পাখনার নাম হচ্ছে বক্ষ পাখনা। এটা কিন্তু কয়েকবার চলে আসছে, দেখছো? আমরা এই পর্যন্ত 2বার পেয়ে গেলাম কোশ্চেনটা। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, রুই মাছের হৃৎপিণ্ড হতে ফুলকায় রক্ত সরবরাহ করে কারা? আচ্ছা, কে সরবরাহ করে? দেখো তো, হৃৎপিণ্ড থেকে ফুলকায় রক্ত সরবরাহ করবে কে? তখন কিন্তু আমি যখন চিত্রটা আঁকেছিলাম, হৃৎপিণ্ড যখন আমি ব্যাখ্যাটা দিয়েছিলাম, তখন বলছিলাম কে সরবরাহ করে বলো তো? অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী, তাই না? অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী কিভাবে সংগ্রহ করবে? যদি আমরা একটু যদি আবার রুই মাছের ইটা আঁকার চেষ্টা করি, দেখো রুই মাছের আমরা কি কি পাইছিলাম? প্রথমে হচ্ছে এরকম, যদি একটু দেই, রুই মাছের একটা হৃৎপিণ্ড আমি আঁকতেছি, একটু ওয়েট করো। ওকে, ওকে, এটা যদি একটা রুই মাছের হৃৎপিণ্ড হয়, হ্যাঁ, এটা যদি একটা রুই মাছের হৃৎপিণ্ড হয়, আচ্ছা, এটা যদি একটা রুই মাছের হৃৎপিণ্ড হয়, তাহলে হৃৎপিণ্ড, এটাকে কি বলবো আমরা ভাই? এটাকে বলবো হচ্ছে আমরা কি? সাইনাস ভেনোসাস, তাই না? এটাকে বলবো একটা সাইনাস ভ্যানোসাস। কেমন? এটাকে বলবো হচ্ছে সাইনাস ভ্যানোসাস। আচ্ছা, পরবর্তী পার্টটা কি? এটা পার্টটা হচ্ছে অ্যাট্রিয়াম। সাইনাস ভ্যানোসাসের পরবর্তী পার্ট হচ্ছে অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের পরের পার্ট হচ্ছে এটা কি? এটা হচ্ছে ভেন্ট্রিকল। এটা হচ্ছে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল ভেন্ট্রিকলের পরবর্তী পার্টটা কি হবে? দেখো তো, অ্যাওর্টার প্রশস্ত অংশ না? তাহলে এটা কি বলবো আমরা? বালবাস আর্টারিওসাস। এটার নাম হচ্ছে বালবাস আর্টারিওসাস। বালবাস আর্টারিওসাস। ওকে, বালবাস আর্টারিওসাসের পরবর্তীতে যে কন্টিনিউশনটা হয়, সেটার নাম হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা। কি বলবো এটাকে? ভেন্ট্রাল অ্যাওর্টা বা অঙ্কীয় ধমনী, ভেন্ট্রাল অ্যাওর্টা। ওকে, দেখো ভেন্ট্রাল অ্যাওর্টা পর্যন্ত আমরা অলরেডি কিন্তু এর আগে প্রিভিয়াসলি ব্যাখ্যা করে আসছিলাম। তাহলে রক্তের গতিপথটা কি হবে? প্রথমে রক্তটা এই যে এখান থেকে কই থেকে আসবে বলতো? হেপাটিক শিরা থেকে আসবে। হেপাটিক শিরা থেকে চলে এসে সাইনাস ভেনোসাস থেকে যাবে হচ্ছে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে যাবে হচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে যাবে ভালভাস আর্টেরিওসাসে, ভালভাস আর্টেরিওসাস থেকে হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টার পরবর্তীতে রক্তটা তাহলে কোথায় যাবে? রক্তটা যাবে হচ্ছে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীতে, তাই না? অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীতে যাবে, তাই না? অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীতে। ওকে, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। দেখো তো, এই কথাটা মানে কি বুঝতেছো? ব্রঙ্কিয়াল মানে কি? ব্রঙ্কিয়াল মানে হচ্ছে কি? এমন একটা জিনিস যেটা কার সাথে রিলেটেড? যেটা হচ্ছে ফুলকার সাথে রিলেটেড, মানে ফুলকা ধমনী। তো অন্তর্বাহী মানে কি? ফুলকার ভিতর রক্তটা নিয়ে যাচ্ছে কই থেকে? ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে। তাহলে ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে রক্তটা অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কয়টা থাকবে ভাইয়া? 4টা, তাই না? 4টা অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর মাধ্যমে 4 জোড়া ফুলকায় রক্ত সরবরাহ করবে। ওকে,
তো ফুলকা রক্ত সরবরাহ করবে, আনসারটি কি হবে? অ্যাফারেন্ট বা অন্তর্বাহী। অ্যাফারেন্ট মিন্স কিন্তু অন্তর্বাহী, আর ইফারেন্ট মানে কিন্তু বহির্বাহী। এটা কিন্তু একটু মনে থাকতে হবে, কেমন? অ্যাফারেন্ট, অ্যাফারেন্ট শুরু এ দিয়ে, ওকে? এ মানে অন্তর্বাহী, যেহেতু শুরু তার মানে অন্তর্বাহী, ভিতরে ঢুকবে। আর ইফারেন্ট স্পেলিংটা হচ্ছে ই দিয়ে, কেমন? তো ইতে আমরা কি লিখে দেখো তো, ইতে আমরা জানি ইতে এক্সিট, তাই কি না? ইতে এক্সিট, তার মানে যেখানে ইফারেন্ট থাকবে, ই থাকবে, সেটা বুঝে নেবে, সেটা হচ্ছে বহির্বাহী বোঝাচ্ছে। আর যেখানে এ থাকবে সেটা হচ্ছে অ্যাফারেন্ট বা অন্তর্বাহী, ওকে? তাহলে রুই মাছের হৃৎপিণ্ড থেকে ফুলকা রক্ত সরবরাহ করে কে? অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, 13 নম্বর কোশ্চেনটা, রুই মাছের পুচ্ছ পাখনা কোন ধরনের? দেখো তো, আমরা একদম বেসিক কোশ্চেন না, রুই মাছের পুচ্ছ পাখনা কোন ধরনের? দেখো তো, এই যে একটু আগে রুই মাছের পুচ্ছ পাখনা আঁকাইছিলাম, আচ্ছা আবার আঁকাই। রুই মাছের পুচ্ছ পাখনাটা হচ্ছে দেখতে অনেকটা এমন, তাই না? এমন, এই যে দেখো এমন, এমন, ওকে? তো এমন ধরনের পুচ্ছ পাখনা কি ক্ষেত্রে কি হয় দেখো তো, পুচ্ছ পাখনার দুটো অংশ যে রয়েছে, অর্থাৎ এই পার্টটা পুচ্ছ পাখনার, এই পার্টটা এবং এই পার্টটা সমান, দ্যাটস ওয়াই এই ধরনের পুচ্ছ পাখনাকে আমরা কি বলি? এটা বলে হচ্ছে হোমো সার্কেল ধরনের পুচ্ছ পাখনা, কেমন? আর হোমো সার্কেল ধরনের পুচ্ছ পাখনা কাদের থাকে ভাইয়া? হোমো সার্কেল ধরনের পুচ্ছ পাখনা থাকে হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছদের, ওকে? আচ্ছা, তাহলে বাকি কি থাকে? আচ্ছা, ডিফি সার্কেল বলে কিছু না, ডাইফি সার্কেল। ডাইফি সার্কেল কাদের থাকে? থাকে হচ্ছে সার্কোপ্টেরাজি ক্ষেত্রে। আচ্ছা, হ্যাটারো সার্কেল কাদের থেকে? ডাইফি সার্কেলটা তাহলে দেখতে কেমন? আমি যদি একটু এখানে দেখাই দিই, ডাইফি সার্কেলটা দেখতে হচ্ছে অনেকটা এই এমন, এমন ধরনের পুচ্ছ পাখনা থাকলে সেটা বলবো ডাইফি সার্কেল। কাদের ক্ষেত্রে থাকবে ভাইয়া? থাকবে হচ্ছে তোমাদের সার্কোপ্টেরাজি শ্রেণী মাছের ক্ষেত্রে। আর হ্যাটারো সার্কেল ধরনের পুচ্ছ পাখনাটা কেমন? অর্থাৎ এটা হবে এমন অনেকটা, পুচ্ছ পাখনা অংশ দুটো যে থাকবে তারা থাকবে কি? অসমান, ওকে? এই যে দেখো, এটার অংশ কি সমান হলো? হলো না। এটা হচ্ছে হ্যাটারো সার্কেল। হ্যাটারো সার্কেল পুচ্ছ পাখনা কাদের থাকবে? হ্যাটারো সার্কেল ধরনের পুচ্ছ পাখনা থাকবে হচ্ছে কন্ড্রিকথিস শ্রেণীর মাছদের, ওকে? তো যেহেতু রুই মাছের কথা চেয়েছে, তাহলে আনসার কি হবে? অবশ্যই হোমো সার্কেল ধরনের পুচ্ছ পাখনা থাকে, কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা একটু দেখি, রুই মাছে বক্ষ অঞ্চলে কোন ধমনী রক্ত সরবরাহ? দেখো, বক্ষ অঞ্চলে কোন ধমনী রক্ত সরবরাহ করে? আমরা জানি রুই মাছের যে তোমার ফুলকা থেকে যে বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীগুলো বের হয়, সেগুলা কোথায় মিলিত হয়? মিলিত হয় হচ্ছে একটা ধমনী বলয়ে, যেটার নাম কি? ধমনী বলয়টার নাম হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। দেখো, আমি একটু তোমাদের বোঝার সুবিধাতে একটু আঁকায় দেখাই। যদি দেখো, প্রতি পাশে এই যে দেখো, এইভাবে যদি আমরা একটা যদি ধমনী বলয় আঁকাই, দেখো তো এইভাবে, হ্যাঁ এরকম কি হয়? প্রতি পাশে থেকে চারটা ফুলকা থেকে, হ্যাঁ, চারটা ফুলকা থেকে কি আসে? এখান থেকে ফুলকা থেকে রক্ত আসে, কেমন? রক্ত এসে কোথায় মিলিত হয়? রক্ত এসে একটা ধমনী বলয়, এই যে ধমনী বলয়ে মিলিত হয়, তাই না? এই ধমনী বলয়ের নাম হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। এই ধমনী বলয় গোল যে জায়গাটা, এটা কি বলবো আমরা? এটা কি বলবো হচ্ছে আমরা? সার্কিউলাস সেফালিকাস, কেমন? সার্কিউলাস সেফালিকাস, সার্কিউলাস সেফালিকাস, ওকে? সার্কিউলাস সেফালিকাস, বা এটা বাংলা হচ্ছে ধমনী বলয়, ওকে? তো ধমনী বলয় আসার পরে যে রক্তগুলা মিলিত হয়ে সামনের দিকে দুইটা ব্রাঞ্চ হয়ে যাবে, তাই না? এদের নাম হবে কি? এদের নাম হবে হচ্ছে তোমার ক্যারোটিড আর্টারি, কেমন? বা ক্যারোটিড ধমনী, যেহেতু ক্যারোটিতে যাচ্ছে বা মস্তিষ্কে যাচ্ছে, দ্যাটস এটার নাম হচ্ছে ক্যারোটিড ধমনী। আর এই যে সার্কিউলাস সেফালিকাস, পিছন দিকে বর্ধিত হবে কি হিসেবে বলতো? পিছন দিকে বর্ধিত হবে হচ্ছে ডরজাল অ্যাওর্টা হিসেবে, কেমন? ডরজাল অ্যাওর্টা হিসেবে, ওকে? ডরজাল অ্যাওর্টা হিসেবে। এই ডরজাল অ্যাওর্টা পরবর্তীতে টোটাল প্রায় 6টা ব্রাঞ্চ দিবে, ওকে? 6টা শাখা দিবে, 6টা শাখায় বিভক্ত হবে। তার মধ্যে একটা শাখাকে বলবো হচ্ছে আমরা, একটা শাখা বলবো হচ্ছে কি? বক্ষীয় শাখা, বা তোমার কি বলে এটাকে? বক্ষীয় শাখা বা সাবক্লেভিয়ান ধমনী, কেমন? এটা দিবে, একটা দিবে হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী, ওকে? সাবক্লেভিয়ান ধমনী, হ্যাঁ, সাবক্লেভিয়ান ধমনী, ওকে? 6টা শাখার মধ্যে একটা হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী, তাছাড়া কি থাকবে? কর্ডাল ধমনী, তারপর সিলিয়াকো মেসেন্টারিক ধমনী থাকবে, তারপর হচ্ছে তোমার প্যারাইটাল ধমনী, এক্সেট্রা এক্সেট্রা। যাই হোক, তোমাদের একটা হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী। দেখো, সাবক্লেভিয়ান মিন্স কি? ক্ল্যাভিকলের নিচে, তাই না? এটা তো আমরা বুঝতেছি। তো ক্ল্যাভিকলের নিচে কি থাকে? আমাদের বক্ষ থাকে। তাহলে এখান থেকে মনে রাখো যে সাবক্লেভিয়ান ধমনী তাহলে কোথায় সাপ্লাই দিবে? বক্ষ অঞ্চলে রক্ত সাপ্লাই দিবে, কেমন? আচ্ছা, তো দেখি তাহলে কি বলছে, বক্ষ অঞ্চলে কোন ধমনী রক্ত সাপ্লাই করে? তাহলে কি হবে? আনসার কি হবে? সাবক্লেভিয়ান ধমনী, ঘ নাম্বারটা হবে আনসার। বুঝতে পারছি? সিলেট বোর্ড 2016 সালের কোশ্চেন। বুঝে গেছে ভাইয়া? ক্লিয়ার কথাটা? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আর তারপর যদি কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, কিংবা পরবর্তীতে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, যে 15 নম্বর কোশ্চেনটা, ভেনাস হার্ট কাদের পাওয়া যায়? ভেনাস হার্টের বাংলা কি ভাইয়া? শিরা হৃৎপিণ্ড, তাই না? ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড কাদের পাওয়া যায়? শিরা হৃৎপিণ্ড, ওকে? ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড কাদের পাওয়া যায় বলো তো? হৃৎপিণ্ড পাওয়া যায় হচ্ছে কাদের? মাছের ক্ষেত্রে, কেমন? কেন ভাইয়া মাছের ক্ষেত্রে কেন? কারণ আমরা জানি মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ড হচ্ছে দ্বিপ্রকোষ্ঠী, একটা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল, এবং সর্বদাই কি হবে? এই যে তোমার অ্যাট্রিয়াম থেকে যখন ভেন্ট্রিকল রক্তটা যাবে, তারপরে সে রক্তটা কোথায় যাবে?
তারপর হচ্ছে ফুলকাতে, ফুলকাতে যে কি হবে সেখানে হচ্ছে অক্সিজেন যুক্ত হবে এবং কার্বন ডাইঅক্সাইড মুক্ত হবে। যেহেতু ফুলকার দিকে আমরা রক্তটাকে প্রেরণ করতেছি, তাহলে ফুলকার দিকে আমরা কোন রক্ত প্রেরণ করব? অবশ্যই কেমন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রেরণ করব। কেমন? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রেরণ করব। দ্যাটস ওয়াই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে আমরা কি বলি? সচরাচর বলে হচ্ছে ভেনাস ব্লাড। তাহলে ভেনাস হার্ট কাদের পাওয়া যাবে? যাবে হচ্ছে মাছের ক্ষেত্রে। কেমন? আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি 16 নম্বর কোশ্চেনটা, বাংলাদেশের কোন নদীতে রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রয়েছে? যশোর 2000 এটা কি লিখছে এটাতে 2016 সালে কোশ্চেন। ওকে, তো রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র কোনটা? এক কথায় আনসার দাও তো। হালদা নদী, তাই না? হালদা নদী। আচ্ছা, এই হালদা নদীর একটি স্পেশালিটি বলতে পারবা? যারা 24 ব্যাচ, যারা কিছুটা জিকে পড়েছে, যারা একটু হালদা নদী কোন স্পেশালিটি বলতে পারবা? আচ্ছা, হালদা নদী হচ্ছে বাংলা একটা তো আমরা জানলাম যে রুই মাছের বা মাছের প্রাকৃতিক প্রজননের ক্ষেত্র। কেমন? আচ্ছা, আরেকটা হচ্ছে এই হালদা নদীটা যদি আমি একটু এক্সটেন্ড করে আনি, হালদা নদীটা কেমন? এটা হচ্ছে বাংলাদেশে উৎপত্তি এবং বাংলাদেশের সমাপ্তিকৃত নদী। কেমন? বাংলাদেশে উৎপত্তি লাভ করেছে, বাংলাদেশে উৎপত্তি লাভ করছে এবং বাংলাদেশের ভিতরে প্রবাহিত হয়ে কি হয়েছে? আবার বাংলাদেশেই সমাপ্ত হয়েছে। কেমন? বাংলাদেশেই বাংলাদেশেই সমাপ্ত নদী। ওকে, তাহলে হালদা নদীর স্পেশালিটি কি বললাম? এটা হচ্ছে রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। আর এটা আরেকটি স্পেশালিটি কি? এটা বাংলাদেশে উৎপত্তি লাভ করে এবং বাংলাদেশে সমাপ্ত হয়। কেমন? ওকে, আচ্ছা, তারপরে 17 নম্বর কোশ্চেনটা যদি আমি দেখি, আমি এগুলো মুছে দিচ্ছি। ওকে, 17 নম্বর কোশ্চেনটা, রুই মাছের চলন অঙ্গ কোনটা? এটা অলরেডি আমরা সলভ করে আসছি, তাই না? রুই মাছের প্রধান চলন অঙ্গ কি বলবো আমরা ভাইয়া? বলবো হচ্ছে পুচ্ছ পাখনা, তাই না? পুচ্ছ পাখনা। আচ্ছা, বা লেজের দিকে যে পাখনাটা থাকে, যে লেজ, সেটা। কেমন? আচ্ছা, 18 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে কোনটি সঠিক? হৃৎপিণ্ডের ক্ষেত্রে এবং কার ক্ষেত্রে? রুই মাছের ক্ষেত্রে কোনটি সঠিক? ওকে, অবশ্যই কিন্তু যে সঠিক লেখা আছে কিনা এটা খেয়াল করবা। সঠিকের পরে আবার নয় কথাটা আসছে কিনা সেটাও একটু খেয়াল করবা। বুঝতে পারছো? সঠিকের পরে নয় কথাটা আসছে কিনা সেটা খেয়াল করবা। যেহেতু এখানে নয়ের কথা বলে নাই, জাস্ট আমরা কেটে দিচ্ছি, তাহলে বলছে রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে কোনটি সঠিক। কোনটি সঠিক দেখো তো। সে কি অক্সিজেনযুক্ত রক্ত পাম্প করবে? না ভাইয়া, সে আমরা একটু আগে দেখে আসলাম সে কেমন রক্ত পাম্প করবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাম্প করবে। কেমন? আচ্ছা, সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাম্প করবে। হ্যাঁ, এটা ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাম্প করবে, এটা ঠিক আছে। তারপর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত না, দুইটা রক্ত কখনো একসাথে পাম্প করবে না। সে মিশ্রিত রক্ত পাম্প করবে না। তাহলে আনসার কি হবে? আনসার হবে খ নাম্বারটা। রুই মাছের হৃৎপিণ্ডে কেমন রক্ত পাম্প করবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাম্প করবে। দ্যাটস ওয়াই আমরা রুই মাছের হৃৎপিণ্ড কি বলি বলতো? একটু আগে দেখে আসছিলাম না? এই যে যদি আমরা একটু আগের কোশ্চেন চলে যাই, আগে কত নম্বর কোশ্চেন ভাইয়া? 15 নম্বর কোশ্চেনে যাই। এই যে দেখো, এটা কিন্তু আনসার এখানে লুকিয়ে আছে, যে সেজন্য আমরা রুই মাছের হৃৎপিণ্ড কি বলছিলাম ভাইয়া? ভেনাস হার্ট বলছিলাম, তাই না? ভেনাস হার্ট বলছিলাম। আচ্ছা, এখন যদি আমরা 19 নম্বর কোশ্চেনটা দেখি, রুই মাছের বায়ুথলির কাজ কি বলতো? রুই মাছের বায়ুথলির কাজ কি? বায়ুথলির কাজ হচ্ছে, দেখো, পানির গভীরতা নির্ধারণ করে না, পানির গভীরতা সে নির্ধারণ করে না। দেখো, রুই মাছের, এটা কিন্তু অনেকেই ভুল করতে পারো যারা এসএসসি পরীক্ষা দিবা, যে তোমরা তো বায়ুথলির কাজের মধ্যে দেখছো যে কি করে রুই মাছকে পানির বিভিন্ন গভীরতা নিয়ে যেতে সে সাহায্য করে। কেমন? যে একটা রুই মাছ ধরো, সে হচ্ছে তোমার পানির 10 ফুট গভীরতা আছে, সে উপরে উঠতে চায়, তাহলে কি করবে? সে বায়ুথলিতে সে যদি বায়ু ভরে দেয়, তাহলে তার আপেক্ষিক গুরুত্ব কমে গিয়ে সে উপরে ভেসে উঠবে, তাই না? বাট সেটা কিন্তু রুই মাছের পানির গভীরতা নির্ণয় করতে সাহায্য করবে না। কেমন? তাহলে এটা আনসার এটা হবে না। তারপর দেখো তো 2 নম্বরটা, দেশ শ্বসন। হ্যাঁ, রুই মাছের হৃৎপিণ্ড দেশ শ্বসন, রুই মাছের বায়ুথলি দেশ শ্বসন পরিচালনা করে, এটা হচ্ছে রাইট আনসার। তারপর রক্তে হিমোগ্লোবিন সঞ্চয় করে না, রক্তে হিমোগ্লোবিন সঞ্চয় কখনোই বায়ুথলির কাজ হতে পারে না। খাদ্য গ্রহণের সহায়তা দান করে না, খাদ্য গ্রহণের সহায়তা দান করেও আনসার না। তাহলে আনসার কি? আনসার হচ্ছে খ নম্বরটা, অর্থাৎ রুই মাছের বায়ুথলি দেহের শ্বসন কাজকে পরিচালনা করবে। কেমন? কিভাবে পরিচালনা করবে? রুই মাছের বায়ুথলি কি করবে? সে কিছু পরিমাণ শ্বসনিক গ্যাস ধারণ করবে। ওকে, আচ্ছা, পরবর্তী 20 নম্বর কোশ্চেনটা দেখি, রুই মাছের প্রাকৃতিক প্রজননের ক্ষেত্র হিসেবে কোন নদী অন্যতম? এটা কিন্তু আমরা অলরেডি সলভ করে আসছি। কোন নদী বলতো? আনসার কি হবে? একটু আগে বললাম কিন্তু, হ্যাঁ, হালদা নদী। আর হালদা নদীর একটি স্পেশালিটি কিন্তু আমি বলে আসছি। কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনের দিকে যদি আমরা যাই, যে কোনটি রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, কোনটি রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য? আচ্ছা, কোনটি রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য? রুই মাছের ক্ষেত্রে কেমন বলতো? আচ্ছা, ফার্স্ট অফ অল দেখি তো আর কি, সার্কিউলাস, ডেন্টাইন, বারবেল, হেটেরোসার্কাল। আচ্ছা, 4টা অপশন রয়েছে তোমার এখানে। 4টা অপশনের মধ্যে আমরা আনসার কোনটা দেবো? দেখো তো, সে কি সার্কুলাস বলতে আসলে আমরা রুই মাছের তেমন কোনো কথা পাইনি। কেমন? তার এটা আনসার হবে না। আমরা আগে বলে রাখলাম ডেন্টাইনও হবে না। দেন হচ্ছে হেটারো সার্কেল না, রুই মাছের পুচ্ছপাখনা কেমন? রুই মাছের পুচ্ছপাখনা হচ্ছে হোমো সার্কেল। ওকে, রুই মাছের পুচ্ছপাখনা হচ্ছে হোমো সার্কেল। দেখো, হেটারো সার্কেল দেখছো, সার্কেল কথাটা দেখলে কিন্তু আবেগে এটা দাগিয়ে ফেলা যাবে না। ওকে, আচ্ছা, তারপরে দেখো তো একটা কথা আছে না, বারবেল। হ্যাঁ, এটাই হচ্ছে আনসার। এখন বারবেলটা কি বলতো? এক কথা যদি বলি যে রুই মাছের দাড়ি। হ্যাঁ, রুই মাছের দাড়ি, রুই মাছের দাড়ি। কেমন? রুই মাছের দাড়ি।
দেখো তো রুই মাছ যখন তুমি দেখবা যে রুই মাছের যে ঠোঁটের সামনে ছোট ছোট কিছু দাড়ি পাবো না, দাড়ি পাবো কিনা, রুই মাছের উপরের চোয়ালের দিকে কেমন দাড়ির মতো অংশ পাবা, যারা মেয়েরা মাছ কাটো তারা হয়তো জানো। তো এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে আমরা বারবেল। ওকে, যেহেতু এটা ম্যাক্সিলার সাথে লাগানো থাকে, তো উপরের চোয়ালের সাথে উপরের উষ্ঠের সাথে লাগানো থাকে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি হচ্ছে ম্যাক্সিলারি বারবেল। ওকে, তাহলে আনসার কি হচ্ছে, আনসার হচ্ছে ঘ নাম্বারটা বারবেল। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে দেখি রুই মাছের ফুলকার সংখ্যা কত জোড়া, কত জোড়া কথাটা বলছে কিনা একটু দেখে নিব, কত জোড়া বলছে, তাহলে আনসার কি হবে 4 জোড়া। আচ্ছা ভাইয়া, এই যে 4 জোড়া বললাম, আবার তোমরা তো আবার আমাকে বলবো যে ভাই আমরা তো বইতে তো দেখি যে এরকম 5টা করে দেওয়া, হ্যাঁ প্রতি মাসে হচ্ছে এরকম এরকম দেখো 5টা করেই দেওয়া, তাই না? এটা দেখে তো তাহলে তো কনফিউজ হয়ে বলবো যে ভাই রুই মাছের ফুলকা তো 5 জোড়া, বলবে কি না? আচ্ছা, এখন আমার কথাটা হচ্ছে দেখো এই যে 4 জোড়া আমরা যে 5টা করে দিলাম না দুই পাশে, তারপর এই প্রথম যেটা আছে না, প্রথম এটা একটা স্পেশাল নাম আছে, কেমন, এটাকে বলা হয় কি, এটাকে বলা হচ্ছে সিউডো ব্রাঙ্ক। এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে সিউডো ব্রাঙ্ক। ওকে, সিউডো ব্রাঙ্ক। সিউডো ব্রাঙ্ক মানে হচ্ছে কি, সিউডো ব্রাঙ্ক মানে হচ্ছে ভ্রান্ত ফুলকা, কেমন, এটা হচ্ছে এই এক জোড়াকে বলা হচ্ছে ভ্রান্ত ফুলকা। অর্থাৎ তুমি চিত্রতে দেখবে যে রুই মাছের 5 জোড়া ফুলকার কথা বললেও বেসিক্যালি রুই মাছের ফুলকা হচ্ছে কয়টা, ফুলকা হচ্ছে এই যে এগুলো হচ্ছে রুই মাছের কি ফুলকা 4 জোড়া, কেমন। আর প্রথমটা হচ্ছে সিউডো ব্রাঙ্ক বা ভ্রান্ত ফুলকা, অর্থাৎ ফুলকার মতো দেখলেও সেটা দেখা গেলেও অনেকটা, সেটা কিন্তু আসলে কি নয়, ফুলকা নয়, কেমন। আচ্ছা, পরবর্তী 23 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি যে লাবীয় রোহিতার আইসের কেন্দ্রকে কি বলে। আচ্ছা, একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে লাবীয় রোহিতা যদি আমরা একটু দেখি, আমরা এই যে এরকম একটা আইস পাবো, তাই না? আমরা জানি লাবীয় রোহিতাতে কোন ধরনের আইস থাকে বলতো, আইস থাকে হচ্ছে কি কি ধরনের আইস থাকে লাবীয় রোহিতাতে, বা আমাদের অ্যাক্টিনোইড শ্রেণী মাছদের থাকে হচ্ছে সাইক্লোয়েড ধরনের আইস, তাই না? আচ্ছা, সাইক্লোয়েড ধরনের আইস হচ্ছে গোলাকার হয় এবং এর একটা কেন্দ্র থাকে, কেমন। আর কেন্দ্রের চারপাশে কি থাকে বলতো, কেন্দ্রের চারপাশে অনেকগুলো সার্কুলই থাকে, তাই না? এরকম সার্কুলই থাকে। ওকে, সার্কুলই থাকে অনেকগুলো। আবার সার্কুলের মধ্যে যেগুলো প্রমিনেন্ট সেগুলোকে আমরা বলি অ্যানুরি। এখন তোমাকে বলছে কেন্দ্রের এই পার্টটার নাম কি, হ্যাঁ আমরা জানি রুই মাছের যে তোমার আইসের এই কেন্দ্রের পার্টটার নাম হচ্ছে, কেন্দ্রের পার্টটার নাম কি ভাইয়া, কেন্দ্রের পার্টটার নাম হচ্ছে কি, কেন্দ্রের পার্টটার নাম হচ্ছে ফোকাস, কেমন, কেন্দ্রের পার্টটার নাম হচ্ছে ফোকাস। এই যে পার্টটা যেটা আমি চিহ্নিত করে দিলাম নীল কারণে, এটা হচ্ছে ফোকাস। তাহলে এই যে এই সবুজ এগুলো কি বলতো, এগুলো কি, এগুলো হচ্ছে একটা সার্কুলি, এগুলো কি সার্কুলি, সার্কুল হচ্ছে বৃদ্ধি রেখা, যে রুই মাছের যত বেশি বয়স হবে আইসগুলা তত এরকম মানে গোলাকার ইয়েতে বিন্যস্ত থাকবে। ওকে, আচ্ছা, আর তাহলে এটাকে বলবো আমরা সার্কুলে, আর এই কেন্দ্রের যে পার্টটা উঁচু পার্টটা সেটাকে বলবো আমরা রুই মাছের ফোকাস। ওকে, আইসের ফোকাস, তাহলে এটা কেমন, আনসার হবে কি ফোকাস। আচ্ছা, তারপরে রুই মাছের আইস কেমন, রুই মাছের আইস কেমন অলরেডি আমরা বলে আসছি, কেমন ধরনের আইস থাকে বলতো, রুই মাছের হচ্ছে আমাদের সাইক্লোয়েড ধরনের আইস থাকে, তাই না? কারণ আমরা জানি অ্যাক্টিনোপ্টেরিজি শ্রেণীর যত মাছ রয়েছে তাদের আইস হতে পারে সাইক্লোয়েড, হতে পারে টিনয়েড, কেমন, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। বাট রুই মাছের ক্ষেত্রে কি, রুই মাছের ক্ষেত্রে হচ্ছে ভাই সাইক্লোয়েড। টিনয়েড কাদের থাকবে, ওই যে ইলিশ মাছ টিনয়েড ধরনের আইস থাকবে, তারপর তোমার ধরো ওই যে চিতল মাছ, এগুলোতে টিনয়েড ধরনের আইস থাকবে। বাট সাইক্লোয়েড আইস হচ্ছে আমাদের রুই মাছে, কেমন। আচ্ছা, পরে 25 নম্বর কোশ্চেনটা দেখি, দেখো এই কোশ্চেনটা কিন্তু অলরেডি আমরা সলভ করে আসছি, তাই না? একদম একটা ব্যাখ্যা দিয়ে সলভ করে আসছি। ওকে, যদি আবার একটু দেখি যে এটা বোঝার জন্য তুমি যেহেতু আমার কাছে স্কোপ আছে, দ্যাটস আমি তোমাকে একটু চিত্রটা কি আঁকিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো রুই মাছের হৃৎপিণ্ড অনেকটা এমন না, এমন অনেকটা, আবার চিত্রটা আঁকাচ্ছি, যারা বুঝেছো তারা স্কিপ করতে পারো। ওকে, তো এটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড, তাই না? হৃৎপিণ্ড, তাহলে রক্ত প্রবাহটা কিভাবে হবে, আমি আসলে পুরোটাকে এখন চিহ্নিত করবো না, কারণ আমি এই ক্লাসে প্রিভিয়াসলি চিহ্নিত করে আসছি যে রক্তটা প্রথমে হেপাটিক শিরা দিয়ে যাবে হচ্ছে সাইনাস ভেনাস আছে, সাইনাস ভেনাস থেকে রক্তটা কোথায় যাবে, তোমার অলিন্দ বা অ্যাট্রিয়াম, অলিন্দ থেকে যাবে হচ্ছে নিলয় বা ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল থেকে যাবে হচ্ছে ভালভাস আর্টেরিয়াস আছে, ভালভাস আর্টেরিয়াস থেকে যাবে হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টাতে, তাই না? আচ্ছা, মুখে মুখে বললাম, আমি কিন্তু প্রিভিয়াসলি এটা ব্যাখ্যা দিয়ে আসছি, দ্যাটস ওয়াই এখানে আমি ব্যাখ্যা দিচ্ছি না। আচ্ছা, তাহলে দেখি তো গতিপথটা কোথায় আছে। দেখো প্রথমে ভালভাস আর্টেরিয়াস বলে দিছে, তার মানে কি ভুল, মানে এটা সঠিক হবে না, কেন, ভালভাস আর্টেরিয়াস হচ্ছে এই পার্টটুকু, তাই না? এই পার্টটুকু ভেন্ট্রাল অ্যাওর্টার প্রস্থ অংশ। ওকে, তার এটা আনসার হবে না। তারপর দেখো তো, আচ্ছা আমি একটু লিখেই দিচ্ছি, না লিখতে হবে না। ওকে, তারপর দেখো তো কি বলছে, অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, দেখো অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল এই পর্যন্ত ঠিক আছে, তারপরে ভালভাস আর্টেরিয়াস এটাও ঠিক আছে, যে এই পার্টটা হচ্ছে অ্যাট্রিয়াম, আমি একটু কালারটা চেঞ্জ করছি। ওকে, এটাকে বলবো আমরা অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে বলছে ভেন্ট্রিকল, ওকে ভাই ফাইন, ভেন্ট্রিকল থেকে বলছে ভালভাস আর্টেরিয়াস এই পর্যন্ত ফাইন। তারপরে কি বলছে, তারপরে বলছে সাইনাস ভেনাসাস, সাইনাস ভেনাসাস তো হচ্ছে ভাই এই পার্টটুকু, তাই না? এই পার্টটুকু সাইনাস ভেনাসাস, তাহলে এখান থেকে রক্ত আবার এখানে যাবে, এখানে যাবে, অবশ্যই না, যাবে না। ওকে, তাহলে এটা আনসার হবে না। পরবর্তী পার্টটা দেখি, গ নাম্বারটা সাইনাস ভেনাসাস। ওকে, ঠিক আছে, সাইনাস ভেনাসাস অর্থাৎ আমাদের প্রথমে গেল হচ্ছে এখানে সাইনাস ভেনাসাস, মানে আমি একটু ডট দিই, এখানে সাইনাস ভেনাসাস,
তারপর রক্তটা কোথায় গেছে বলছে অ্যাট্রিয়াম, ওকে রাইট, অ্যাট্রিয়াম, হ্যাঁ অ্যাট্রিয়ামের রক্তটা গেছে, অ্যাট্রিয়াম বলতে এই পার্টটুকু অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম থেকে কি বলছে, অ্যাট্রিয়াম থেকে বলছে ভেন্ট্রিকল, ওকে ভেন্ট্রিকল ফাইন, দেখি ভেন্ট্রিকলে যায় কিনা, ওকে এই যে ভেন্ট্রিকলে গেছে তাই না, ভেন্ট্রিকলে গেছে। তারপরে কই বলছে দেখো তো ভালভাস আর্টেরিওসাস, হ্যাঁ এই এটা হচ্ছে ভালভাস আর্টেরিওসাস তাই না, তাহলে দেখো তো ভালভাস আর্টেরিওসাস গেছে কিনা, গেছে। তার মানে আমাদের সিকোয়েন্স মিলতেছে গ নাম্বারটা, তাহলে আমরা বুঝলাম যে গ নাম্বারটা আনসার। ঘ নাম্বারটা যদি একটু দেখি, দেখো তো প্রথমে কি সাইনাস ভেনাসাস, ওকে রাইট। তারপর সাইনাস ভেনাসাসের পরে কি ভেন্ট্রিকলে যাবে, সাইনাস ভেনাসাস থেকে সরাসরি ভেন্ট্রিকলে যেতে পারবে না ভাইয়া, সাইনাস ভেনাসাস থেকে যেতে হচ্ছে অ্যাট্রিয়াম, তাহলে এটা আনসার হবে না। তাহলে আনসার আমরা কোনটা পেলাম, গ নাম্বারটা হচ্ছে আনসার, কেমন বুঝতে পারছি ভাইয়া, গ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার, ওকে ক নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। তো সাইনাস ভেনাসাস থেকে রক্ত যাবে হচ্ছে অ্যাট্রিয়াম, সেখান থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলতে যাবে হচ্ছে ভালভাস আর্টেরিওসাসে, কেমন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যদি দেখি আমরা, রুই মাছের প্রধান চলন অঙ্গ কোনটা, এটা নিয়ে আর আলোচনা করবো না, যথেষ্ট আলোচনা করেছি, কোনটা বলতো, পুচ্ছ পাখনা, কেমন। আচ্ছা, তারপর নিচের কোনটি রুই মাছের স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করে, দেখো রুই মাছের স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করে কোনটা, কাজ করছে দৈহিক পার্শ্বীয় রেখা, ওকে। আচ্ছা, এই পার্শ্বীয় রেখাটা কিভাবে স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করে, দেখো এই যে এটা যদি একটা রুই মাছ হয়, এটা যদি একটা রুই মাছ হয়, হ্যাঁ এটা যদি একটা রুই মাছ হয়, আমি একটু রুই মাছ আঁকার চেষ্টা করতেছি, যদিও হচ্ছে কিনা জানি না, যাই হোক এটা যদি একটা রুই মাছ হয়, রুই মাছের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, যারা হচ্ছে রুই মাছের পিস পছন্দ করো খেতে, বা আমরা চাকা অংশ যেটা বলি সেটা যারা খেতে পছন্দ করো, তার একটা জিনিস খেয়াল করবা, যে একটা যখন রুই মাছে যদি তুমি এখান থেকে যদি সেকশন করো, মানে তুমি যদি এইভাবে কাটো রুই মাছটাকে, এই বরাবর যদি কাটো, তুমি এই বরাবর কাটো, কাটলে কাইটে যদি তুমি এখান থেকে একটা পিস বের করো, তাহলে কি দেখতে পারবো বলো তো, এখানে দেখতে পারবো হচ্ছে এই যে মাছ বরাবর জাস্ট রুই মাছের চামড়ার নিচে কিছু দেখবা যে খয়েরি কালার, অর্থাৎ তোমার ব্রাউন কালার কিছু কিছু পোর্শন থাকে, কেমন কিছু অংশ থাকে, এই অংশটাকে বলা হচ্ছে পার্শ্বীয় সংবেদী অংশ, কেমন, এটা কি বলা হবে, এটাকে বলো পার্শ্বীয় সংবেদী রেখা, এটাকে বলবো কি পার্শ্বীয় সংবেদী রেখা। এখানে কি থাকবে, এখানে হচ্ছে সংবেদী রেখা, তাহলে হচ্ছে স্নায়ুতন্ত্র থাকবে, মানে অর্থাৎ স্নায়ু কোষ থাকবে, দ্যাটস ওয়াই সেটা তার স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করবে, ওকে। তাহলে আনসার হচ্ছে কি পার্শ্বীয় রেখা, বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি আমরা, এখন হচ্ছে আমরা মোটামুটি জ্ঞানমূলক কোশ্চেন শেষ, এখন আমরা বহুপদী সূচক কোশ্চেনের দিকে যাব। তো প্রথম কোশ্চেনটা কি রয়েছে দেখো তো ভাইয়া, যে রুই মাছের হৃৎপিণ্ডের অংশগুলো কি কি, কুমিল্লা বোর্ড 2017, ওকে দেখি কি কি আছে, সাইনাস ভেনাসাস, ওকে ফাইন সাইনাস ভেনাসাস। আচ্ছা, তারপরে কি কোশ্চেনটা রয়েছে, জাস্ট এ মিনিট, হ্যাঁ তারপরে কি কোশ্চেনটা রয়েছে দেখো তো, কোনাস আর্টেরিওসাস, না ভাই রুই মাছের কোনো কোনাস আর্টেরিওসাস নাই, রুই মাছে কি রয়েছে বলো তো, রুই মাছের ভালভাস আর্টেরিওসাস রয়েছে, কেমন, রুই মাছের রয়েছে হচ্ছে ভালভাস আর্টেরিওসাস, ওকে ভালভাস আর্টেরিওসাস। আচ্ছা, এখন কথা বলছে ভাই ভালভাস আর্টেরিওসাস জিনিসটা কি, এটা হচ্ছে রুই মাছের একটা কি উপপ্রকোষ্ঠ, এটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের একটা উপপ্রকোষ্ঠ, অবশ্যই দেখতে পাচ্ছ না তাই না, আমি যেখানে লিখলাম, আচ্ছা আমি একটু সরিয়ে দিচ্ছি, দেখো এই যে রুই মাছের ক্ষেত্রে কি নাই, আচ্ছা এদিকে একটু সরিয়ে দিই, ওকে দেখো আমরা জানি যে রুই মাছের কোনো কি নাই, কোনাস আর্টেরিওসাস নাই, তার পরিবর্তে কি রয়েছে, তার পরিবর্তে রয়েছে হচ্ছে ভালভাস আর্টেরিওসাস। আর এই ভালভাস আর্টেরিওসাসটা কি, এটা হচ্ছে একটা উপপ্রকোষ্ঠ, কেমন কেমন কিসের উপপ্রকোষ্ঠ, এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত অংশ, কেমন কি বলবো এটাকে আমরা ভাইয়া, ভেন্ট্রাল অ্যাওর্টা অর্থাৎ অঙ্কীয় ধমনী, অ্যাওর্টার, সরি এটা হবে না, অ্যাওর্টার স্ফীত অংশ, কেমন স্ফীত অংশ, ভালভাস ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত অংশকে বলবো হচ্ছে আমরা ভালভাস আর্টেরিওসাস। তাহলে কি কোনো আর্টেরিওসাস থাকবে না, তারপর দেখি তো ভালভাস আর্টেরিওসাস, হ্যাঁ আছে, তাহলে আনসার কি হবে 1 এবং 3, 1 3 2 আছে ভাইয়া খ নাম্বারে, তাহলে খ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি 29 নম্বর কোশ্চেনটা, রুই মাছের রক্ত সংবন্ধনের জন্য নিচে কোনটি প্রযোজ্য, কোনটি সঠিক, যশোর বোর্ড 2017 কোশ্চেন। রক্ত প্রবাহ একমুখী, হ্যাঁ আমরা অলরেডি দেখে আসছি রক্ত প্রবাহ একমুখী, যেহেতু কি কেন একমুখী হবে বলতো, কারণ কি বলছিলাম, কারণ এসে বলছিলাম যে রুই মাছে মাত্র কি থাকে, একটা এট্রিয়াম থাকে, একটা ভেন্ট্রিকল থাকে তাই না, দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ড, দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ডে কি তোমার মানে দ্বিচক্রী সংবহনের সুযোগ আছে, নাই, তাহলে কি হবে, অবশ্যই একমুখী হৃৎপিণ্ড রক্ত প্রবাহ থাকবে। পরে দেখি হৃৎপিণ্ড হতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকাতে যায়, এটাও রাইট তাই না, কারণ আমরা কি রুই মাছের হৃৎপিণ্ড কি বলছিলাম ভাইয়া, ভেনাস হার্ট বলছিলাম, ভেনাস হার্ট কেন বলছিলাম, কারণ এখান থেকে কি যাবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা বেসিক্যালি আমাদের হৃৎপিণ্ডে থেকে হৃদযন্ত্র থেকে বা হৃৎপিণ্ড থেকে কোথায় যাবে, ফুলকা যাবে, ওকে। তারপর দেখো তো শীতল রক্ত বিশিষ্ট কিনা রুই মাছ, বলতো এখন হচ্ছে একটু কথা, রুই মাছ শীতল রক্ত বিশিষ্ট কিনা, 29 নম্বর কোশ্চেনটা দেখো তো, হ্যাঁ রুই মাছ হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট, কারণ আমরা জানি যে যত মাছ, যত জলজ প্রাণী রয়েছে সব হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট, কেমন জলজ প্রাণী হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট। তাহলে শীতল রক্ত বিশিষ্ট প্রাণীদের আমরা কি বলি বলতো, এদেরকে বলি হচ্ছে আমরা অ্যাক্টোথার্মিক, কি বলি, এদেরকে বলি হচ্ছে আমরা অ্যাক্টোথার্মিক। এখন বলতো ভাই তাহলে অ্যাক্টোথার্মিক কারা কারা,
প্রথম হচ্ছে তিনটা মাছের যে শ্রেণী আছে তিনটা, অর্থাৎ কন্ড্রিকটিস, অ্যাক্টিনিয়াম, টেরাজিস, সার্কোপটেরিজিস, তিনটা মাছের শ্রেণী। তার পরবর্তীটা অর্থাৎ উভয়চর বা অ্যামফিবিয়া এবং রেপ্টালিয়া বা সরীসৃপ, এই পাঁচটা শ্রেণীর প্রাণী হচ্ছে কেমন অ্যাক্টোথার্মিক বা শীতল রক্তবিষ্ট। আরবার যদি রিপিট করি আমি, শীতল রক্তবিষ্ট বা অ্যাক্টোথার্মিক কারা? কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি, অ্যামফিবিয়া, রেপ্টালিয়া, এরা হচ্ছে অ্যাক্টোথার্মিক। বাকি যে রয়ে গেল দুইটা শ্রেণী, কোনটা কোনটা? অ্যাভিস, মাম্মালিয়া, এই দুটো হচ্ছে এন্ডোথার্মিক বা উষ্ণ রক্তবিষ্ট। ওকে, তাহলে আনসার কি হবে? 1, 2 এবং 3। বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি যে রুই মাছের আইস কেমন। 30 নম্বর কোশ্চেনটা দেখো তো, রুই মাছের আইস কেমন? রুই মাছের আইস হচ্ছে চুন ও কোলাজেন তন্তু দিয়ে গঠিত। দেন হচ্ছে এপিডার্মাল স্তর থেকে সৃষ্টি। দেখো তো রুই মাছের আইস কি এপিডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়? একটু বলো তো আমাকে। 30 নম্বর কোশ্চেনটা আনসার দাও। রুই মাছের হৃৎপিণ্ড কি এপিডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়? না, রুই মাছের স্তরটা হচ্ছে তো কি ডার্মিস পকেট থেকে আসে। কেমন? এপিডার্মিস থেকে আসে না, আসে হচ্ছে ডার্মিস পকেট থেকে। কই থেকে? ডার্মিস থেকে আসে। ওকে, ডার্মিস থেকে আসে। এপিডার্মিসের নিচের অংশটা ডার্মিস থেকে আসে। প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ, হ্যাঁ ঠিক আছে, রুই মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ হচ্ছে তার কি আইস। তাহলে আনসার কি হবে? আনসার হবে 1 এবং 3। 1 এবং 3 কোথায় হচ্ছে? খ নাম্বার। তাহলে খ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি। এটা মনে বইতে একটু ভুল আনসার আছে, তোমরা একটু দেখে নিও কেমন। এটা হচ্ছে খ নাম্বার হবে 1 এবং 3। কখনো এপিডার্মাল স্তর থেকে আসবে, আসবে কই থেকে? আসবে হচ্ছে ডার্মিস থেকে, মানে এপিডার্মিসের নিচের লেয়ারটা থেকে। ওকে, ত্বকের এপিডার্মিসের নিচের লেয়ারটা থেকে। আচ্ছা, 31 নম্বর কোশ্চেনটা দেখি, রুই মাছের বায়ুথলির কাজ কি? বায়ুথলির কাজ কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 16 চলে আসছে। শব্দ উৎপাদন করা। হ্যাঁ, আমরা তো অনেকে ভাবি যে রুই মাছ শব্দ করতে পারে না, বাট রুই মাছ তার সঙ্গীকে আকৃষ্ট করার জন্য শব্দ তৈরি করতে পারে। কিসের সাহায্যে বলতো? রুই মাছের যে বায়ুথলি রয়েছে, বায়ুথলির সাথে তার শব্দ সৃষ্টিকারী একটা অংশ, সেটা কি বলি আমরা? জানো তোমরা? রুই মাছের শব্দ সৃষ্টিকারী অংশের নাম কি? ওভেরিয়ান অসিকল। কি বলা হয় এটাকে? ওভেরিয়ান অসিকল লাগানো থাকে, দ্যাটস সেটা শব্দ তৈরি করতে পারে। আচ্ছা, প্রতিধ্বনি সৃষ্টি করে। হ্যাঁ, রুই মাছের বায়ুথলি প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে শ্বসনে সাহায্য করে, অবশ্যই বায়ুথলি শ্বসনে সাহায্য করে। তাহলে আনসার কি হবে ভাইয়া? 1, 2 এবং 3। দেখো এই যে শব্দ উৎপাদন করা এবং প্রতিধ্বনি সৃষ্টি করা, আনকনসিয়াস মাইন্ডে যায় আবার কিন্তু মানে পরীক্ষা হলে আবার আবেগের চোটে এটা আনসার বলে ফেলো না যে ভাই সে তো শব্দ তৈরি করে না। হ্যাঁ, রুই মাছ শব্দ তৈরি করে। কেন শব্দ তৈরি করে? সে হচ্ছে তোমার কিছু ওয়েব তৈরি করতে পারে, যেগুলো হয়তো আমরা শুনতে পারি না। কেন তৈরি করে? সে তার সঙ্গীকে আকৃষ্ট করার জন্য। বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা 32 নম্বর কোশ্চেনটা দেখি, রুই মাছে পটকায় বিদ্যমান গ্যাস হচ্ছে কি কি? পটকায় কি গ্যাস থাকে? অক্সিজেন গ্যাস, হ্যাঁ ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ ঠিক আছে। হাইড্রোজেন কি ঠিক আছে? না ভাইয়া, হাইড্রোজেন কেন একটা প্রাণীর ইয়েতে থাকবে? হাইড্রোজেন কি গ্যাস? এটা হচ্ছে একটা ধার্য গ্যাস, তাই না? ধার্য গ্যাস। তাহলে হাইড্রোজেন গ্যাস কখনো কি থাকবে না? পটকায় থাকবে না। তাহলে থাকবে কোনটা? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। কেমন? তাহলে আনসার হচ্ছে ক, 1 এবং 2। এখন বলতে ভাই রুই মাছের পটকায় টোটাল 3 ধরনের গ্যাস থাকে। ওকে, তার মধ্যে আমরা দুইটা পেলাম, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে 3 নম্বর পয়েন্টে কি হবে? 3 নম্বর কোন গ্যাসটা থেকে বলো তো? 3 নম্বর থাকবে হচ্ছে নাইট্রোজেন। ওকে, তাহলে রুই মাছের পটকায় বিদ্যমান গ্যাসগুলো হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন। বুঝতে পারছি? তাহলে কোনটা থাকবে না? হাইড্রোজেন থাকবে না। তাহলে আনসার কি হবে? ক, 1 এবং 2 হবে আমাদের কারেক্ট আনসার। ওকে, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি যে অভিন্ন তথ্যভিত্তিক কোশ্চেন। ওকে, চিত্রটি লক্ষ্য করো, দুটি কোশ্চেন। ওকে, চিত্রের অঙ্গটির প্রকোষ্ঠের সংখ্যা কয়টা? দেখো এই যে এখানে হচ্ছে তোমরা ভুলটা করবা, সকল বোর্ড 2018 সালে কোশ্চেন। দেখো এটা কিসের চিত্র এটা বলো তো? এটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড, তাই না? রুই মাছের হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ড। এখন বলো তো রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠযুক্ত? হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠযুক্ত? কয় প্রকোষ্ঠযুক্ত ভাইয়া? অবশ্যই অবশ্যই কেমন? 2 প্রকোষ্ঠী, তাই না? অবশ্যই অবশ্যই 2 প্রকোষ্ঠযুক্ত। ওকে, 2 প্রকোষ্ঠযুক্ত। একটাকে বলতেছি আমরা অ্যাট্রিয়াম, একটাকে বলতে এদিকে বলবো অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল। বুঝতে পারছি? রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠী ভাইয়া? 2 প্রকোষ্ঠী। তাহলে প্রকোষ্ঠের সংখ্যা হচ্ছে 2টা। তাহলে তুমি তো আবার আমাকে কোশ্চেন করো ভাই, তাহলে এই যে এখানে যে থাকে সাইনাস ভেনোসাস, এইটাই কি? আবার এইখানে যে থাকে ভালভাস আর্টেরিওসাস, এইটা কি? আচ্ছা, এখানে থাকা সাইনাস ভেনোসাস আমি একটু লিখে দেই, সাইনাস ভেনোসাস। এখানে যে থাকে সাইনাস ভেনোসাস এবং এখানে বিদ্যমান ভালভাস আর্টেরিওসাস। আচ্ছা, ভালভাস আর্টেরিওসাস, কেমন? ভালভাস আর্টেরিওসাস, সাইনাস ভেনোসাস এবং ভালভাস আর্টেরিওসাস, এই দুইটা হচ্ছে রুই মাছের কি? এই দুইটা অর্থাৎ ভালভাস আর্টেরিওসাস আর সাইনাস ভেনোসাস, এই দুইটা হচ্ছে রুই মাছের উপপ্রকোষ্ঠ। কি ভাইয়া? উপপ্রকোষ্ঠ। বুঝতে পারছি? সাইনাস ভেনোসাস এবং ভালভাস আর্টেরিওসাস দুইটা হচ্ছে রুই মাছের উপপ্রকোষ্ঠ। কেমন? এরা দুটো কি নয়? রুই মাছের কোনো হৃৎপিণ্ডের মেইন কোনো পার্ট নয়। তার মধ্যে এই যে সাইনাস ভেনোসাস হচ্ছে কি? এটা হচ্ছে ভেইন বা শিরার প্রশস্ত অংশ বা স্ফীত অংশ, এবং ভালভাস আর্টেরিওসাস হচ্ছে তার ক্ষেত্রে ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত অংশ। ক্লিয়ার? কথাটা ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, পরবর্তী কোশ্চেন। তাহলে প্রকোষ্ঠের সংখ্যা কয়টা হবে? 2টা।
তা চিত্রের অঙ্গটি বৈশিষ্ট্য, চিত্রের অঙ্গ কোনটা? রুই মাছের হৃৎপিণ্ড। কি বৈশিষ্ট্য আছে? ভালভাস আঠারোসেস বিদ্যমান, ওকে ফাইন, ঠিক আছে। একচক্রী রক্ত সংবদ্ধ অংশ, ওকে ফাইন, এটাও ঠিক আছে। অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, দেখো তো অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে না ভাইয়া, সে অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে না। সে কি যুক্ত রক্ত বহন করবে? সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করবে, কেমন? সেজন্য আমরা কিন্তু এটা কি বলছিলাম? ভেনাস হার্ট বলে আসছিলাম, মনে আছে? আচ্ছা, তাহলে আনসার কি হবে? 1 এবং 2, অর্থাৎ ক নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, প্রত্যেক টেন্সই কেউ তোমাকে কিন্তু একটু কেয়ারফুলি একটু চিন্তা ভাবনা করে আনসার দিতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তীতে আরেকটা উদ্দীপক আছে, দেখি কি আছে। উদ্দীপক এক্স চিহ্নিত অংশ, এই যে এক্স চিহ্নিত অংশ কোনটা? এই যে এটা, তাই না? ওকে, এইটা। আচ্ছা, বুঝলাম। এক্স চিহ্নিত অংশের নাম কি? দেখো তো এটাকে, এই যে এখানে কি এসে মিলতেছে? এই চিহ্নিত অংশটা, এই জায়গাটার নাম কি বলতো? এটাকে আমরা একটু বলে আসছিলাম না? এটা বলবো হচ্ছে কি সাইনাস ভেনোসাস, তাই না? এটা হচ্ছে সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে সাইনাস ভেনোসাস। তাহলে সাইনাস ভেনোসাসের পরে কি হবে? এটা কি হবে? এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা, দেখো তো অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম জাস্ট এ লিখলাম। এটা কি বলবো তাহলে? এটাকে বলবো ভেন্ট্রিকল। তাহলে সাইনাস ভেনোসাস থেকে রক্তটা যায় অ্যাট্রিয়াম হয়ে ভেন্ট্রিকলে যায়, তারপর এক্সে যাবে। এক্স তাহলে কি হবে বলতো? এটা এক্স হচ্ছে ভালভাস আর্টারিওসাস। এক্স নাম কি হবে? এটা হচ্ছে ভালভাস আর্টারিওসাস। দেখো জাস্ট রুই মাছের হৃৎপিণ্ড থেকে কতগুলো কোশ্চেন চলে আসছে, বুঝতে পারছো? রুই মাছের হৃৎপিণ্ড থেকে কতগুলো কোশ্চেন চলে আসছে। ওকে, আচ্ছা, তাহলে এটা বলবো হচ্ছে ভালভাস আর্টারিওসাস। তাহলে আনসার কি হবে? আনসার হবে খ নাম্বারটা, ভালভাস আর্টারিওসাস। পরবর্তী উদ্দীপকটা দেখি আমরা, যে উদ্দীপকের এক্স চিহ্নিত অংশের নাম কি? এই যে দেখো, এখন আগেরটাতে এক্স চিহ্নিত অংশ বলছিল উপরেরটা, এখন বলছে নিচেরটা। নিচের এই যে এক্স চিহ্নিত অংশটার নাম কি বলো তো? যারা লাইভে আছো, এক্স চিহ্নিত অংশের নাম কি হবে? এই যে একটু আগে লিখে আসছিলাম, কি হবে ভাইয়া? সাইনাস ভেনোসাস, কেমন? আনসার হচ্ছে ক, সাইনাস ভেনোসাস, বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, যে চিত্রটি লক্ষ্য করে দুটি কোশ্চেন আনসার দেয়। ওকে, চিত্র অঙ্গটি বৈশিষ্ট্য কি? অঙ্গ বলতে আমরা কোনটাকে বুঝতেছি? এটা রুই মাছের হৃৎপিণ্ড, তাই না? রুই মাছের হৃৎপিণ্ডকে বুঝতেছি। কি বৈশিষ্ট্য আছে তার? এটা একচাকরিক। ওকে ফাইন, একচাকরিক, ঠিক আছে। এতে কোনাস আর্টারিওসাস আছে, দেখো তো হৃৎপিণ্ডে কোনাস আর্টারিওসাস আছে কিনা? না, রুই মাছের হৃৎপিণ্ডে কোনো কোনাস আর্টারিওসাস নাই। কি থাকে ভাইয়া? থাকবে হচ্ছে ভালভাস আর্টারিওসাস থাকবে, তাই না? ভালভাস আর্টারিওসাস থাকবে, কোনো কোনাস আর্টারিওসাস থাকবে না। কি থাকবে? ভালভাস আর্টারিওসাস থাকবে। ওকে, রিউমেটয়েড হৃৎপিণ্ডে কি থাকবে? ভালভাস আর্টারিওসাস থাকবে, কোনো কোনাস আর্টারিওসাস থাকবে না। তাহলে 2 নম্বরটা আনসার নিতে পারলাম না, তাহলে আনসার কি হবে দেখো তো? অক্সিজেন রিক্ত। হ্যাঁ, এই যে কথা একটু মনে রাখবো, অক্সিজেন রিক্ত মানে অক্সিজেন রিক্ত মিন্স বর্জিত, কেমন? রিক্ত মিন্স বর্জিত, অর্থাৎ অক্সিজেন রিক্ত মানে অক্সিজেন ব্যতীত রক্ত, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কেমন? তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে 1 এবং 3 হচ্ছে আনসার। ওকে, তাহলে কি থাকবে? অক্সিজেন রিক্ত রক্ত বা অক্সিজেন বর্জিত রক্ত, যেটাকে আমরা যদি ইংলিশে বলি কি বলবো? এটাকে বলতো, এটা বলবো হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। ওকে, যে আমি ইংলিশটা লিখে দেই, কি হবে তাহলে? এটাকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, কেমন? ডিঅক্সিজেনেটেড ব্লাড। ওকে, তাহলে আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে 1 এবং 3, 1 3 কোথায় আছে? খ নাম্বারে। ওকে, আচ্ছা, তারপরে বলছে একটু আগে আমরা এই কোশ্চেনটা সলভ করেছি। 38 নাম্বারটা দেখো তো, চিত্রের অঙ্গটির প্রকোষ্ঠ সংখ্যা কয়টা? অর্থাৎ রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? আমরা জানি দুইটা প্রকোষ্ঠ, একটা হচ্ছে অ্যাট্রিয়াম, একটা হচ্ছে ভেন্ট্রিকল। ওকে, তাহলে এই যে ভালভাস আর্টারিওসাস, এটা আবার হচ্ছে সাইনাস ভেনোসাস, এই দুইটা কি ভাইয়া? এই দুইটা আমি নাম লিখতেছি না, বারবার লেখা হয়েছে। এই দুইটা হচ্ছে উপপ্রকোষ্ঠ, কেমন? এই দুটো হচ্ছে উপপ্রকোষ্ঠ, বুঝতে পারছি? এই ব্যাপার নিয়ে কিন্তু কনফিউশন থাকা যাবে না। ওকে, উপপ্রকোষ্ঠ। তাহলে আনসার কি হবে? অঙ্গটি প্রকোষ্ঠ সংখ্যা কয়টা? রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 2টা। তো তুমি কিভাবে মনে রাখবা? দেখো, আমরা জানি আমাদের যে টোটাল মাছের শ্রেণী আছে 3টা, তাই না? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজিস, সার্কোপটেরিজি। মনে রাখবা, যে কোনো মাছ নিয়ে তোমাকে বললে, যে কোনো মাছের হৃৎপিণ্ডের কথা জিজ্ঞেস করলে আনসার হচ্ছে কয় প্রকোষ্ঠী? দ্বিপ্রকোষ্ঠী, কেমন? তাহলে দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ড কাদের? যদি আমরা একটা দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ডে কি কি থাকবে? একটা অ্যাট্রিয়াম থাকবে, একটা ভেন্ট্রিকল থাকবে। এটাকে আমরা কি বলবো? দ্বিপ্রকোষ্ঠী, তাই না? তো দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ড কাদের? মাছের। মাছদের থাকবে হচ্ছে দ্বিপ্রকোষ্ঠী, কেমন? তারপর যদি আমরা বলি তো আর হৃৎপিণ্ডের কি হইতে পারে বলতো? দ্বিপ্রকোষ্ঠী না হয় 3 প্রকোষ্ঠী হইতে পারে না? 2টি অ্যাট্রিয়াম থাকতে পারে এবং একটা ভেন্ট্রিকল থাকতে পারে, তাহলে ওটা 3 প্রকোষ্ঠী। 3 প্রকোষ্ঠী হৃৎপিণ্ড কাদের বলতো? অ্যামফিবিয়া বা উভয়চরের ক্ষেত্রে, তাই না? যেমন কি এক্সাম্পল কি হতে পারে? ব্যাং। তারপরে দেখো তো, এই যে অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী, দেখো 3 প্রকোষ্ঠী 2টি অ্যাট্রিয়াম, ঠিক আছে, বাট ভেন্ট্রিকলটা হচ্ছে অসম্পূর্ণরূপে মানে দ্বিধা বিভক্ত। অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী হৃৎপিণ্ড কাদের বলতো? এদের হচ্ছে অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ, কেমন? এটাকে বলবো হচ্ছে আমরা অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ। অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ, 4 প্রকোষ্ঠ, কেমন? 4 প্রকোষ্ঠ। অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ কাদের বলতো? অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ হচ্ছে সরীসৃপের ক্ষেত্রে, সরীসৃপ বা কাদের ক্ষেত্রে? র্যাপ্টালিয়ার ক্ষেত্রে। আর একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম কোনটা বলতো? ব্যতিক্রম হচ্ছে এই ব্যতিক্রমটা কিন্তু জানতে হবে। ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম হচ্ছে কুমিরের, তাই না? এটা আমরা প্রথম অধ্যায়ে কিন্তু বারবার পেয়েছিলাম। কুমিরের হৃৎপিণ্ড কেমন? কুমিরের হৃৎপিণ্ড হচ্ছে সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী। ওকে,
তাহলে আমরা কি কি পাইলাম হৃৎপিণ্ডের ক্ষেত্রে? দ্বিপ্রকোষ্ঠী পেলাম মাছের, দ্বিপ্রকোষ্ঠী মাছের, তিন প্রকোষ্ঠী উভয়চর, চার প্রকোষ্ঠী অসম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠী হচ্ছে সরীসৃপ, ব্যতিক্রম হচ্ছে কুমির, কুমিরের সম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠী। আর তাহলে বাকি রয়ে গেল হচ্ছে সম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠী, অর্থাৎ টোটালি হচ্ছে চার প্রকোষ্ঠী কাদের বলতো? এরকম দুইটা অ্যাট্রিয়াম এবং দুইটা ভেন্ট্রিকল কাদের থাকবে ভাইয়া? থাকবে হচ্ছে কাদের? পাখি এবং স্তন্যপায়ী, তাই না? পাখি এবং স্তন্যপায়ী। ওকে, অর্থাৎ অ্যাভিস এবং মাম্মালিয়ার ক্ষেত্রে। বুঝতে পারছি? দেখো তো বুঝতে পারছি কিনা? এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো তোমার ভর্তি পরীক্ষা বা যে কোনো জায়গায় এমসিকিউ পরীক্ষা দিতে গেলে। ওকে, তাহলে মাছের হৃৎপিণ্ড দ্বিপ্রকোষ্ঠী, মাছ বলতে কি কি বুঝতেছি? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্লাজি, সার্কোপ্লাজি। ওকে, উভয়চরে হচ্ছে তিন প্রকোষ্ঠী। উভয়চর বলতে এক্সাম্পল কি হতে পারে? ওই যে যারা জলে স্থলে উভয় জায়গায় থাকে, অ্যামফিবিয়া। কারা হতে পারে? হতে পারে হচ্ছে ব্যাং। অসম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠী কাদের? অর্থাৎ দুইটা অ্যাট্রিয়াম থাকবে, একটা ভেন্ট্রিকল, যেটা হচ্ছে অসম্পূর্ণরূপে বিভক্ত থাকবে, সেটা কাদের বলবো আমরা? তাদের বলবো হচ্ছে সরীসৃপের। ব্যতিক্রম আছে কোনটা? কুমির। কুমিরের কি? সম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠী। আর পূর্ণাঙ্গভাবে চার প্রকোষ্ঠী হৃৎপিণ্ড হচ্ছে পাখি এবং স্তন্যপায়ীদের। কেমন? স্তন্যপায়ী বলতে কিন্তু আমরা মানুষ বা যারা স্তন্যপায়ী যারা আছি, মাম্মালিয়া, সবার হৃৎপিণ্ড হচ্ছে সম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠী। বুঝতে পারছি ভাই? আচ্ছা, পরবর্তী কোশ্চেন একটু দেখি। উদ্দীপকের এ চিহ্নিত অংশে কোন গ্যাস পাওয়া যায়? এ চিহ্নিত অংশ কিসের পার্ট বলতো? এটা কিসের পার্ট? এটা হচ্ছে রুই মাছের ফুলকা, তাই না? সরি, ফুলকা না, এটাকে রুই মাছের পটকা, বা যেটাকে আমরা বলি কি বায়ুথলি। ওকে, আমরা সহজভাবে বললাম যে বায়ুথলি, মানে শুদ্ধ ভাষায় বললাম। আচ্ছা, রুই মাছের বায়ুথলি। হ্যাঁ, বায়ুথলিতে কি কি গ্যাস পাওয়া যায়? আমি একটু আগে কিন্তু একটা কোশ্চেনে সলভ করে আসছিলাম। আমরা জানি রুই মাছের বায়ুথলিতে হচ্ছে তিনটা গ্যাস পাওয়া যায়, তাই না? একটা হচ্ছে অক্সিজেন পাওয়া যাবে, সাথে কি থাকবে? অক্সিজেনের সাথে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকবে, আর সাথে কি থাকবে? সাথে থাকবে হচ্ছে নাইট্রোজেন গ্যাস। কেমন? কোনো কার্বন মনোক্সাইড কি করবে না? কার্বন মনোক্সাইড থাকবে না। তারপর কি থাকবে না? হাইড্রোজেন গ্যাস থাকবে না। ওকে, একটু আগে বলে আসছিলাম কি কি গ্যাস থাকবে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর থাকবে হচ্ছে নাইট্রোজেন। তাহলে আনসার দেখি কি আছে? অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে। তাহলে আনসার হচ্ছে 1, 2 এবং 3। বুঝতে পারছি? আচ্ছা, তা বুদ্ধিপক্ষে অঙ্গটি সাহায্য করে, অর্থাৎ বায়ুথলির কাজ চাইছে। ওকে, কাজ চাইছে, কাজকে বাঁচতে সাহায্য করবে, ঠিক আছে, শব্দ সৃষ্টি সাহায্য করবে, ঠিক আছে, শিকার ধরতে। এখন দেখো তো 40 নম্বর কোশ্চেন তোমার ইটা তোমাকে একটু পেঁচাইতে পারে। শিকার ধরতে গিয়ে বায়ুথলি সাহায্য করবে না ভাইয়া, শিকার ধরতে বায়ুথলি সাহায্য করবে না। আনসার হবে কি 1 এবং 2। কেমন? আচ্ছা, তারপর যদি কোশ্চেনে দেখি, উদ্দীপক লিখিত অঙ্গে পাওয়া যায়। অঙ্গ কোনটা এটা বুঝছি বলতো? এই যে এটা দেখে আমরা বুঝতেছি কি? এটা দেখে বুঝতেছি এটা হচ্ছে কিসের অংশ? এটা হচ্ছে বায়ুথলি, তাই না? বায়ুথলি চিত্র। ওকে, বায়ুথলি। তো বায়ুথলিতে কি পাওয়া যায়? এই যে একটু আগে কোশ্চেনের মতো অক্সিজেন পাওয়া যায়, ঠিক আছে ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, নাইট্রোজেন, ঠিক আছে। তার মানে আনসার হচ্ছে 1, 2 এবং 3। বুঝতে পেরেছি? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি 42 নম্বর কোশ্চেনটা দেখো, উদ্দীপকের অঙ্গটি, হ্যাঁ, এটা কেমন? উদুস্থিতীয় অঙ্গ। উদুস্থিতীয় অঙ্গ, উদুস্থিতীয় অঙ্গ কিনা বলো তো? উদুস্থিতীয় জিনিস বলতে কি বোঝো? কিছু জানো উদুস্থিতি সম্পর্কে? উদুস্থিতি হচ্ছে যে সকল অঙ্গ, ওই যে উদুস্থিতিবিদ্যা পড়ছো না, ওই যে আর্কিমিডিসের উদুস্থিতিবিদ্যা নীতি, অর্থাৎ প্লাব্যতার নীতি, সেটাকে প্লাব্যতা রক্ষাকারী অঙ্গ কেন। এটা উদুস্থিতি মানে কি? এটা বলবো হচ্ছে আমরা প্লাব্যতা রক্ষাকারী অঙ্গ কেন। সেটা কেমন? প্লাব্যতা রক্ষাকারী অঙ্গ। হ্যাঁ, আমরা জানি একটা বায়ুথলি কি করতে পারে? একটা রুই মাছকে পানির বিভিন্ন গভীরতা, ধরো একটা মাছ এই গভীরতায় আছে, কেমন, সে আরো গভীরে যাইতে চায়, তাহলে কি করবে সে? রুই মাছ কি করবে সে? বলো, সে তার দেহ থেকে কি করবে? তার বায়ুথলিতে পর্যাপ্ত পরিমাণে কি করবে? যদি নিচে নামতে চায় তাহলে বাতাসটা বের করে দিবে, আর উপরে উঠতে চাইলে সে কি করবে? বাতাসটা আবার ভরে নিবে। কেমন? কারণ কি আমরা জানি একটা যখন রুই মাছ তার বায়ুথলির ভিতরে বাতাস ভরবে, তখন তার দেহের আপেক্ষিক গুরুত্ব কমে যাবে। আর কোনো একটা জিনিসের আপেক্ষিক গুরুত্ব যদি কি হয়, তার অপসারিত পানি উদনের চেয়ে যদি কম হয়, তাহলে সেটা পানির উপরে ভেসে উঠবে। ওকে, তো আনসার হচ্ছে 1 নম্বরে ঠিক আছে, উদস্থিতি অঙ্গ। অবশ্যই রুই মাছের বায়ুথলি তার শ্বসন অঙ্গ, অবশ্যই শব্দ উৎপন্নকারী অঙ্গ। এগুলো নিয়ে আমরা প্রিভিয়াসলি বলে আসছি, তাই এখন রিপিট করতেছি না। তাহলে আনসার কি হবে? আনসার হবে 1, 2, 3। দেখো এই দুইটা, এই 2 এবং 3 নাম্বারটা দেখে আমরা বুঝতেছি ঠিক আছে, বাট 1 নাম্বারটা উদস্থিতি অঙ্গ, এটা কিন্তু তোমার একটু এই কঠিন বাংলাটার মিনিংটা না জানলে কিন্তু তুমি আনসার করতে পারবা না। তো মিনিংটা কি? সেটা হচ্ছে প্লাব্যতা রক্ষাকারী অঙ্গ। কেমন? তাহলে আনসার হচ্ছে 1, 2 এবং 3, অর্থাৎ খ নাম্বারটা আমাদের আনসার। বুঝতে পারছি ভাই? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, উদ্দীপকের এ চিহ্নিত অংশটির নামকে অলরেডি আমরা এটা কয়েকবার সলভ করেছি। এই চিহ্নিত অংশটি কোনটা বলো তো? এটা কোনটা? এটা হচ্ছে সাইনাস ভেনোসাস, তারপর এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে এটা কি হবে? অবশ্যই ভালভাস আর্টারিওসাস। কি হবে ভাইয়া? ভালভাস আর্টারিওসাস। ওকে, এটার নাম হচ্ছে ভালভাস আর্টারিওসাস। আর্টারিওসাস। ওকে, এটার নাম হচ্ছে ভালভাস আর্টারিওসাস। বুঝতে পারছি? তাহলে আনসার হচ্ছে কি? ভালভাস আর্টারিওসাস। এটা রুই মাছের কি? এটা হচ্ছে রুই মাছের ভেন্ট্রাল অ্যাওর্টার প্রশস্ত অংশ, যেটা একটা উপপ্রকোষ্ঠ। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি, উদ্দীপকের অঙ্গটি কি কেমন অঙ্গ? এটা কি 4 প্রকোষ্ঠী? না ভাইয়া, রুই মাছের হৃৎপিণ্ড মানে মাছের হৃৎপিণ্ড মানে হচ্ছে 2 প্রকোষ্ঠী, অর্থাৎ কি থাকবে?
অর্থাৎ একটা এট্রিয়াম থাকবে, একটা ভেন্ট্রিকল থাকবে। অলরেডি আমি এটা ব্যাখ্যা করে আসছি, কেমন? তারপরে পেরিকার্ডিয়াল গহ্বর, দেখো তো হৃৎপিণ্ড রুই মাছের পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে কিনা? হ্যাঁ, রুই মাছের হৃৎপিণ্ড রুই মাছের পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে। রুই মাছের দেহের এটা যদি একটা রুই মাছ হয়, হ্যাঁ, রুই মাছের দেহের হৃৎপিণ্ড থাকবে হচ্ছে তার পেরিকার্ডিয়াল গহ্বরে, কেমন? রুই মাছের দেহের হৃৎপিণ্ড থাকবে হচ্ছে তার কি, এই যে অঞ্চলে, তাই না? এটা তার পেরিকার্ডিয়াল গহ্বর। ওকে, তারপর একমুখী রক্ত প্রবাহিষ্ট, হ্যাঁ অবশ্যই রুই মাছের হৃৎপিণ্ড কেমন, যেহেতু এরা হচ্ছে দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ড, তাহলে অবশ্যই কেমন রক্ত প্রবাহ হবে? একমুখী রক্ত প্রবাহ হবে। ওকে, তাহলে আনসার হবে হচ্ছে 2 ও 3, 2 আর 3 আছে গ নাম্বার, তাহলে আনসার হচ্ছে গ নাম্বারটা। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, তো তারপরে 45 নম্বর কোশ্চেনে যদি আমরা দেখি, একটা উদ্দীপক রয়েছে। ওকে, উদ্দীপকটা আমি একটু পড়ি যে সাদবিন একাদশ শ্রেণীতে ছাত্র, ওকে ভালো কথা, পানির বিজ্ঞান ক্লাসে সে রুই মাছের গঠন সম্পর্কে জানছে। আচ্ছা, রুই মাছ, ওকে, রাজশাহী বোর্ড 2015 কোশ্চেন। তো উদ্দীপকে মাছটি বৈশিষ্ট্য, রুই মাছে কি বৈশিষ্ট্য থাকতে পারে? পুচ্ছপাখনা সমান, হ্যাঁ, কারণ আমরা জানি রুই মাছের পুচ্ছপাখনা হচ্ছে হোমোসার্কাল ধরনের পুচ্ছপাখনা অংশ দুটো হয় সমান। ওকে, আচ্ছা, পরবর্তী কি বলছে? ফুলকা 6 জোড়া। না ভাইয়া, রুই মাছের ফুলকা কয় জোড়া? আমি একটু আগে চিত্র দেখে বুঝাইছিলাম, কয় জোড়া রুই মাছের ফুলকা? রুই মাছের ফুলকা হচ্ছে 4 জোড়া, কেমন? 4 জোড়া। তার পরবর্তী কোশ্চেনটা দেখি, মুখ চিটের সম্মুখে। হ্যাঁ, অবশ্যই মুখ চিটের সম্মুখে, এটা আমরা কমন সেন্স থেকেই বলতে পারি। তাহলে আনসার কি হবে? 1 এবং 3, অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝাতে পেরেছি? আচ্ছা, তারপর 46 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি, উদ্দীপকের মাছটি রক্ত প্রবাহের দিক নিয়ে আমি বিস্তারিত কিন্তু একটা টোটালি একটা ইয়েতে বলেছিলাম, তাই না? বিস্তারিত ব্যাখ্যা করেছি। তাহলে এখানে যদি আমরা সেই নিয়মে অ্যাপ্লাই করতে চাই, কি কি আছে দেখো তো। অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল থেকে কি সাইনাস ভেনাসের রক্ত যাবে? না ভাই, ভেন্ট্রিকল থেকে যাবে হচ্ছে ভালভাস আর্টেরিওসাসে, তাহলে সাইনাস ভেনাসে যাবে না, তাহলে এটা আমরা বাদ দিব। তার পরবর্তী কোশ্চেনে দেখি, পরবর্তী অপশনটা সাইনাস ভেনাসেস থেকে যাবে অ্যাট্রিয়াম, ওকে রাইট, ঠিক আছে ফাইন। দেন ভেন্ট্রিকল, দেন হচ্ছে ভালভাস আর্টেরিওসাস। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি আনসারটা পেয়ে গেছি। ওকে, এই যে সাইনাস ভেনাসাস থেকে রক্তটা যাবে হচ্ছে অ্যাট্রিয়াম থেকে যাবে হচ্ছে ভেন্ট্রিকল থেকে যাবে হচ্ছে ভালভাস আর্টেরিওসাসে। ওকে, আগের পেজে যে চিত্রটা আমরা দেখেছিলাম না হৃৎপিণ্ডের, এই যে দেখো, এটাকে বলবো হচ্ছে আমরা সাইনাস ভেনাসাস, এটা অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, এটা ভালভাস আর্টেরিওসাস। তার রক্তের গতিপথটা কেমন হবে? এই যে এইভাবে হবে, কেমন? রক্তের গতিপথ হবে এইভাবে। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তীতে তাহলে আমাদের দুটো অপশন দেখার প্রয়োজনই নেই। যদি আমি একটু টেস্ট করার চেষ্টা করি, গ নাম্বারটা দেখি, ভেন্ট্রিকল থেকে কি সাইনাস ভেনাসাসে যাবে? না, যাবে না, তাহলে এটা আনসার হবে না। তাহলে ভালভাস আর্টেরিওসাস থেকে অ্যাট্রিয়ামে যাবে? কখনোই না। অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল থেকে ভালভাস আর্টেরিওসাস, কেমন? তাহলে এটাও আনসার হবে না। তাহলে আনসার কি? আনসার হচ্ছে খ নাম্বারটা। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি, উদ্দীপকে বি চিহ্নিত অংশ কোনটা বলতো? এই যে বি চিহ্নিত অংশ বলতে এই যে এটা, তাই না? এটা একটু ট্রিকি কোশ্চেন, যারা চিত্রটা ভালো করে জানো না তারা কিন্তু এটা আনসার করতে একটু প্যারা খেয়ে যাবে। ওকে, তো যেহেতু আমি আছি তাহলে প্যারা খাওয়ার কিছু নাই, বুঝতে পারতেছ? আচ্ছা, বি চিহ্নিতটা কি দেখো, রুই মাছের ক্ষেত্রে আমরা কি জানি? রুই মাছের ক্ষেত্রে তাদের যে বায়ুথলি আছে, বায়ুথলি অন্য নালীর সাথে যুক্ত থাকে। কেমন? বায়ুথলিটা অন্য নালীর সাথে যুক্ত থাকে কি দিয়ে? একটা নালীর মাধ্যমে। বায়ুথলিটা অন্য নালীর সাথে যুক্ত থাকে নিউম্যাটিক নালীর মাধ্যমে। ওকে, এটা হচ্ছে রুই মাছের বায়ুথলি। এটা নিচে যে অন্য নালী থাকবে তার সাথে যুক্ত থাকবে কি দিয়ে? এই যে বি চিহ্নিত নালীটা দিয়ে, যেটা নাম হচ্ছে নিউম্যাটিক নালী। ওকে, এটার নাম কি? নিউম্যাটিক নালী। বুঝতে পারছি? একদম ঠাড়া মুখস্থ জিনিস। সেজন্য রুই মাছের বায়ুথলিকে কি বলা হয় বলতো? নিউম্যাটিক নালী আছে বিধায় এদেরকে কি বলা হয়? এদের বায়ুথলি কি বলা হয়? বা রুই মাছের বায়ুথলি অন্য নালীর সাথে যুক্ত আছে নিউম্যাটিক নালীর মাধ্যমে, দ্যাটস ওয়াই রুই মাছের বায়ুথলি কি বলা হয়? ফাইসোস্ক্লিটাস ধরনের বায়ুথলি। কি বলা হয়? ফাইসো, একটু টার্মটা একটু কঠিন বা একটু ওয়ার্ড, যদি আমরা একটু দেখি, সরি আমি আবার ভুল লিখলাম, ফাইসোস্ক্লিটাস ধরনের বায়ুথলি, কেমন? ফাইসোস্ক্লিটাস ধরনের বায়ুথলি, ফাইসোস্ক্লিটাস ধরনের বায়ুথলি, কেমন? ফাইসোস্ক্লিটাস ধরনের বায়ুথলি কাদের থাকে? ফাইসোস্ক্লিটাস ধরনের বায়ুথলি থাকবে হচ্ছে রুই মাছে। কেন? কারণ তাদের এই বায়ুথলিটা কার সাথে যুক্ত থাকবে বলতো? নিউম্যাটিক নালীর মাধ্যমে তাদের অন্য নালীর সাথে যুক্ত থাকবে। বুঝাতে পেরেছি? আচ্ছা, পরবর্তী কোশ্চেন, উদ্দীপকে এ এর কাজ কোনটি? এ মানে কোনটা? এ মানে হচ্ছে বায়ুথলি, বায়ুপ্রকোষ্ঠ বা বায়ুথলি। এর কাজ কি? অবশ্যই রুই মাছে আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে, তার প্লাববদ্ধতা রক্ষা করবে, ঠিক আছে, শব্দ করবে, হ্যাঁ তিনটে ঠিক আছে। তাহলে আনসার কি হবে? আনসার হবে খ নাম্বারটা, 1, 2 এবং 3। আশা করি বুঝাতে পেরেছি। তো এই 48টা কোশ্চেন কিন্তু আমি 48 বার এক্সপ্লেন করেছি। প্রত্যেকটা বার এক্সপ্লেন করার সময় কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদের মোটামুটি হচ্ছে এই অধ্যায়ের বেসিকটুকু সহ মানে একটু পড়িয়ে দেওয়ার, কেমন? তো আশা করি এটা নিয়ে তোমাদের আর এই অধ্যায়ের বেসিক নিয়ে বা নিয়ে কোনো সমস্যা নেই বা হওয়ার কথা না। তো তারপর যদি তোমরা এই অধ্যায় নিয়ে কোনো সমস্যায় ভুগো তাহলে অবশ্যই কিন্তু আমাকে আমাদের যে গ্রুপটা রয়েছে, অর্থাৎ টুটুলস একাডেমি যে গ্রুপটা রয়েছে, সেই গ্রুপে অবশ্যই তোমরা
পোস্ট করবে, কেমন? যারা এখন লাইভ দেখতেছে কিংবা পরবর্তীতে এই ভিডিওটা যেহেতু ইউটিউবে থাকবে, পরবর্তী এসএসসি 24, 25, 26 বা যে ব্যাচেই তোমরা দেখো না কেন, তোমরা কোনো সমস্যা ফিল করলে সাথে সাথে হচ্ছে ফেসবুকে টুটলস একাডেমি গ্রুপে পোস্ট করবে। আর হচ্ছে সবসময় আমাদের কি থাকে, আমাদের যে ফেসবুক পেজটা, টুটলস একাডেমি যে ফেসবুক পেজটা রয়েছে, টুটলস একাডেমি গ্রুপে তো পোস্ট করবে, কেমন? গ্রুপে পোস্ট করবে। তাছাড়া টুটলস একাডেমি যে ফেসবুক পেজ, টুটলস একাডেমি ফেসবুক পেজ, সেখানেও যদি তোমরা নক করো, সেখানে হচ্ছে আমি আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করব। কিংবা আমার হচ্ছে যেন আমাদের টুটলস একাডেমিতে আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের দেওয়া আছে, দেন হচ্ছে তোমরা হচ্ছে সেখানেও নক করতে পারো যে কোনো সমস্যা থাকে, বা আমার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে নক করতে পারো, আমি তোমাদের সলভ দেওয়ার চেষ্টা করবো। তো সবচেয়ে বেটার হবে হচ্ছে তোমাদের টুটলস একাডেমি গ্রুপে পোস্ট করা, ওকে? তাহলে তুমি যেমন দেখতে পারবে, তোমার ফ্রেন্ডরাও কিন্তু সমস্যাটা সলভ করতে পারবে। নট অনলি রুই মাছ, বাট এই বায়োলজি বা কেমিস্ট্রি রিলেটেড যে কোনো সমস্যায় তোমরা নির্ভয় টুটলস একাডেমি গ্রুপে পোস্ট করবে, ওকে? তো সাথে সাথে বা যখনই আমি দেখবো, আমি আনসারটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো তাছাড়া আমাদের আরেকটা হচ্ছে টুটলস একাডেমির একটা টুটলস একাডেমির একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তাই না? তোমরা জানো টুটলস একাডেমির একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যেটা লিঙ্ক কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও নিচে দিয়ে রাখি। আমাদের যখন এই ভিডিওটা ইয়েতে আপলোড হবে, তখন তোমার হচ্ছে এই টুটলস একাডেমি ইউটিউব চ্যানেলটাকে তোমরা একটু ফলো করিও। তাহলে হচ্ছে আমাদের নেক্সট প্রত্যেকটা ভিডিও হচ্ছে তোমরা স্পষ্ট এবং স্পষ্ট অডিও এবং ভিডিও সহ পেয়ে যাবে টুটলস একাডেমি ইউটিউব চ্যানেল। অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখিও ভবিষ্যতে খুঁজে পাওয়ার জন্য, কেমন? তো আজকে ক্লাস মোটামুটি ছিল এই পর্যন্ত। আর এমসিকিউ রিলেটেড যে এই যে রুই মাছের এমসিকিউ কিন্তু আজকে মোটামুটি আমরা কভার করলাম, কেমন? রুই মাছ মোটামুটি আমরা শেষ করলাম, রুই মাছের এমসিকিউ আমরা শেষ করলাম। তারপরে যদি কারো কোনো সমস্যা থেকেও থাকে এমসিকিউ, তাহলে অবশ্যই কিন্তু আমি বললাম যে উপায়গুলো, এইভাবে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা আমাকে জানাতে পারো। পরবর্তী ক্লাসে আমরা রুই মাছের সিকিউ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ততক্ষণ মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করিও যাতে আমি সুস্থ থাকতে পারি এবং তোমাদের জন্য রেগুলার কন্টেন্টগুলো দিয়ে যেতে পারি। তো এসএসসি 24 বা 25 ব্যাচে যারা আসো, তারা হচ্ছে অবশ্যই আমাদের এই গ্রুপগুলোতে যুক্ত আসো, আমি আশা করি। বা যুক্ত না থাকলে যারা ইউটিউব থেকে দেখতেছো, আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবা বা আমাদের পেজে যুক্ত হয়ে যাবা। আর আমাদের হচ্ছে ইউটিউবে একটু ফলো করবা, কেমন? তো সর্বোপরি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করতেছি। যারা আজকে ক্লাসে ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি তোমাদের রুই মাছ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তো তবুও সমস্যা থাকলে তো অপশন দিলাম, এখানে জানাবা, ওকে? আমি কমেন্টগুলো চেক করতেছি। রাহাত বলছে ওকে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, তো কনসেপ্ট ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। তো সবাইকে অনেক থ্যাঙ্কস আজকে ক্লাসটা করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।